লিঙ্গুয়া ফ্রাঙ্কা, সেই মাতৃভাষাতে আমরা যে চর্চা করি, মূলত আমরা সাহিত্য চর্চা করি এবং সেটা মধ্যযুগ প্রাচীন যুগ হয়ে এই পর্যায়ে এসেছে। কিন্তু আমাদের আজকের যে বিষয়বস্তু, উচ্চ শিক্ষায় আমরা মাতৃভাষা বাংলার প্রবর্তন করছি না কেন, সমস্যাটা কোথায়? আপনি লক্ষ্য করবেন যে বাংলা ভাষা নিয়ে প্রতিটা দেশে প্রতিটা তাদের ভাষা নিয়ে একটা পরিকল্পনা থাকে, যেটাকে বলে ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং। আমরা আমরা খুব একটা দুর্ভাগা জাতি যে যে আমরা আমাদের মাতৃভাষা যে লড়াই করেছিলাম, আমাদের আমাদের দেশের সন্তানরা প্রাণ দিয়েছিল, এবং পরবর্তীকালে আমরা দেখবেন যে 2000 সালের দিকে আমরা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পেয়েছি ইউনেস্কোর সহযোগিতায়। কিন্তু তারপরেও আমরা ঠিক মাতৃভাষাকে, বাংলা ভাষাকে যে জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছতে পারিনি। প্রায় সপ্তাহ তুলে প্রায় 30 থেকে 35 কোটি মানুষজন বাংলা ভাষায় কথা বলে। আমাদের তো আছেই পাশের পশ্চিমবাংলা, সেখানে আরও ত্রিপুরা বা আসামের কিছু অংশ, এবং পৃথিবীতে যত বড় বড় শহর সব জায়গাতে বাঙালিরা আছে। এইখানেতে আমাদের একটা কথা যে আমরা যদি বাংলা ভাষার গুরুত্ব তাৎপর্য বুঝতে চাই, মাতৃভাষার, আমাদের দুজন ব্যক্তির কাছে আমরা খুব ঋণী। একজন হচ্ছেন আমাদের কবি রবীন্দ্রনাথ, তিনি এই বিষয়টা খুবই প্রশংসা করেছেন। কেন মাতৃভাষা? তিনি তো অনেক লেখা, আপনারা যদি তার লেখাগুলো নিশ্চয়ই পড়েছেন, বিশেষত শান্তিনিকেতন নামে তো দীর্ঘ লেখা আছে একটা, কিংবা বাংলা ভাষার পরিচয়, এরকম অনেক লেখা আছে। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলা ভাষা বা মাতৃভাষা হচ্ছে মাতৃযুদ্ধ স্বরূপ, এবং মাতৃভাষা যদি না শেখে কেউ, তাহলে অন্য কোনো ভাষায় তার উৎপত্তি হওয়া সম্ভব না। এবং এই নিয়ে তার আরো অনেক কথাবার্তা আছে, আমি পরে একটু বলছি। আমাদের দেশে আমাদের বঙ্গবন্ধু প্রথম উদ্যোগ নিয়েছিলেন যে দেশের সমস্ত অফিস আদালত, সমস্ত জায়গায় মাতৃভাষায় কথা হবে, এবং বিচার কার্য থেকে শুরু করে, এবং তিনি এক সময়, এটা আমাদের সংবিধানে আছে, আমাদের সংবিধানের যে 4টি মূল ধারা, সেখানে বাংলা মাতৃভাষার কথাও আছে, ব্যাখ্যাটা আছে। তো তিনি বলেছিলেন, এবং তিনি একসময় এটাও বলেছিলেন যে তিনি কোনো ফাইলপত্র সই করতেন না বাংলাতে না হলে, এটা তিনি করেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি পরবর্তীকালে। আমরা জানি তিনি একটা কমিশন করেছিলেন, সেই কমিশন কুদরতি ধরা কমিশন। আমরা সেই কমিশনে বাস্তবায়িত হই, এবং সত্যিকার অর্থে ব্রিটিশ আমল থেকে শুরু করে স্ট্যান্ডার্ড কমিশন, কিংবা তার আগে ম্যাকলি যে কমিশন করেছিলেন, কিংবা আরও যে বড় সাহেবরা করেছিলেন, কোনো কমিশনই ঠিকমতো ফলপ্রসূ হয়নি, স্বাধীন বাংলাদেশে হয়নি। এটা না হওয়ার হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে, আমরা ওই ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা বলছি যে ব্রিটিশ আমলে অন্তত ব্রিটিশরা, তাদেরকে আমরা নানানভাবে গালিগালাজও করি, আমরা তাদের পক্ষে বিপক্ষে কথা বলি। পক্ষে তো কিছু কথা বলাই যায়, বিপক্ষে হয়তো বেশি। আমরা নিরক্ষী চৌধুরীর মতন এত ইংরেজ 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 তোষণ করতে চাই না, কিন্তু ইংরেজের অবশ্যই ভালো কিছু কাজ আছে। যেমন ভদ্রলোকের নাম বলি, তিনি জর্জ আব্রাহাম রিয়ারসন। তিনি আয়ারল্যান্ডের একজন বিখ্যাত মানুষ। তিনি একজন ফেলো ছিলেন, তিনি একজন ইন্ডিয়ান সিভিল সোসাইটির একজন মেম্বার ছিলেন। তিনি একটা প্রস্তাব প্রথম রেখেছিলেন ওরিয়েন্টাল স্টাডি বিভাগে, যে ভারতে অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়াতে সমস্ত ভাষার সার্ভে করা উচিত, এবং তিনি শুরু করেছিলেন। তার প্রস্তাব পাশ হয়েছিল, এবং সেই সময় অন্তত 179 সরে জমিনে তদন্ত করে সেগুলোর ডেটা কালেক্ট করা হয়েছিল, এবং তিনি 19 খণ্ডে একটা বই লিখেছিলেন, কালচারাল সার্ভে বা লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, বিখ্যাত বই। এবং সেটা শুরু হয়েছিল 1798 থেকে, এবং 1828 সালে শেষ হয়। 30 বছর ধরে তিনি এই কাজটা করেছিলেন। এই ভদ্রলোক 1851 সালে তার জন্ম, এবং 1941 সালে তার মৃত্যু হয়েছিল, এবং তিনি ভারতে দীর্ঘদিন ছিলেন, এবং এই নিয়ে তিনি কাজ করতেন বরাবর। আমরা বলছি যে সেই সময় অন্তত ব্রিটিশ আমলে একটা ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং নিয়ে একটা কথা হয়েছিল, কিভাবে ল্যাঙ্গুয়েজ, হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ এজ এ মাদার ট্যাং কথা হয়েছিল। এবং সেই সময় আপনারা দেখবেন সেখানে স্পষ্ট বলা আছে যে এইটা ধরেন 1806-7 দিকের কথা। সেখানে বলা হচ্ছে যে একজন জাজ অবশ্যই তার কাছে যাচ্ছে তাদের ভাষাটা শিখবে। The judge must acquire the language of the common people. কমন পিপল তার ভাষা শিখবে না, কারণ জাজ তার ভাষা শিখবে। আমরা এতদিন পর্যন্ত বাংলায় রায় দেওয়ার জন্য আমরা খুবই খোলাখুলি করছি, আমাদের বিচারকদের বলছেন যে রায় দেওয়া খুব কঠিন, তো 2-1 জন দিয়েছেন, তাদেরকে তারা অবশ্যই ধন্যবাদার্হ যে তারা দিয়েছেন।
এটা খুব মানে আমরা ইংরেজ প্রবর্তিত যে রায়ের ব্যবস্থাপনা সেগুলোতে এখনো টিকে আছি, আমরা খুব বেশি উন্নতি করতে পারিনি। এটা গেল একটা দিক। তাহলে এই যে বাংলা ভাষা, যে বৃহৎ একটা ভাষা, স্ট্রং ভাষা, বাংলার স্ট্রং ভাষা, সেটা প্রমাণ করা যায় আমাদের সাহিত্য পড়লে, আমাদের অন্যান্য বিষয় পড়লে। এমনকি এখন যে ইন্টারনেটের যুগ, সেখানে বাংলা যেভাবে ব্যবহার করা হচ্ছে, সেই ব্যবহারের সক্ষমতা, অর্থাৎ ভাষা অন্য ভাষা থেকে উপাদান নেওয়া এবং সেটাকে চলনসই করা, এটা এটা দেখলেই বোঝা যায় বাংলা ভাষার শক্তি কোথায় বা ওই ভাষার শক্তি কোথায়। কিন্তু আমরা এই ভাষাটাকে ঠিক সেই মর্যাদায় নিয়ে যেতে পারিনি। আমরা যদি উচ্চ ভাষার মাধ্যম করতে চাই, তাহলে ওই মর্যাদাটা আমরা মিন করতে হবে, যে আমি বাংলা ভাষাটাকে ভালোবাসি, আমি এটাকে মিন করতে হবে। আমরা দেখছি যে খুবই সম্প্রতি বাংলা ভাষার যথেষ্ট ব্যবহার হচ্ছে। আমরা আমরা লক্ষ্য করব যে বাংলা ভাষার যে শক্তি, সম্ভাবনা, সেইটা আমরা খেয়াল করি। যেমন ধরুন, এই যে আমাদের যে গাঙ্গেয় যে বদ্বীপ বাংলাদেশ, সেখানে যে নদী বিধৌত যে অঞ্চল কিংবা পাহাড়ি অঞ্চল, এখানে ভাষার যে বৈচিত্র্য, আমরা সেই গ্রিয়ারসনের সেই পাঁচটি উপভাষা নিয়েই বসে আছি। আমরা খুব ভালো ভাষাতাত্ত্বিক কোনো গবেষণা দেশে হয়নি। আপনারা খেয়াল করেন, দেখবেন যে গ্রিয়ারসনের পরেই আমরা দেখবো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিংবা শহীদ কুমার চট্টোপাধ্যায়, কিংবা পরবর্তীকালে আমাদের হুমায়ুন আজাদ, কিংবা আরো মঞ্জুর মোর্শেদ, কিংবা আমাদের এখানে ছিলেন খন্দকার আজিজুল হক, খন্দকার আব্দুর রহিম, মনিরুজ্জামান, এরকম বেশ কিছু মানুষ ভাষাতত্ত্ব নিয়ে কাজ করেছিলেন। কিন্তু বাংলা একাডেমি যখন এই ভাষা নিয়ে নানান কথাবার্তা, বিশেষত বানান টানান নিয়ে কথাবার্তা শুরু করলেন, বা তার যে ব্যবহারিক নিয়ে কথা বলা শুরু করলেন পণ্ডিতেরা, তখন দেখা গেল কি খুব বেশি যারা ভাষার প্রকৃত মানুষ, যারা ভাষাকে সাইন্টিফিক্যালি ইউজ করতে পারেন, তাদের খুব বেশি সেখানে লোকজন নেই। ফলে বাংলা একাডেমির যে কার্যক্রমটা, সেটাও খুব বেশি গ্রহণযোগ্য হতে পারেনি। এবং এরপর যেটা হয়েছে যে আমাদের যে সাংস্কৃতিক যে সাম্রাজ্যবাদী যে চেতনা, অর্থাৎ ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, যেটা এখন পর্যন্ত যেটা আমেরিকা, ইউরোপ শাসিত ইংরেজি ভাষা বা সাহিত্যের দৌড়াচ্ছে, বা তাদের অর্থনীতি বড় হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা পশ্চিমবাংলা তো বটেই, আমাদের এখানে নানা হুমকির সম্মুখে আছে। আমরা বলেছিলাম যে ভাষা পরিকল্পনা যেটা করা উচিত প্রতিটা জাতির, কোনো ভাষা পরিকল্পনা আমরা করি না পর্যন্ত। ব্রিটিশ সরকার তবু একটা ভাষা পরিকল্পনা চিন্তা করেছিলেন, কিন্তু আমরা সেই চিন্তাটাও করিনি। আমাদের মনসুর মোসারা নামে এক ভদ্রলোক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি একটা বই লিখেছিলেন ভাষা পরিকল্পনা সমাজতত্ত্ব, কিন্তু সেটাও খুব ভাষা পরিকল্পনা বলা যাবে তা কিন্তু নয়। মানে কিছু খাপছাড়া কথাবার্তা, সেখানে খুব গোছানো কথাবার্তা নয়। তাহলে আমরা যদি বলি যে আমাদের এই বাংলাদেশে, এই বঙ্গে, এখানে বাংলা ভাষার উচ্চশিক্ষায় আমরা কিভাবে তার মিডিয়াম হিসেবে দেবো, কিভাবে, যেখানে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে বাংলা ভাষাকে আমরা খুবই একটা জগাখিচুড়ি ভাষাতে পরিণত করছি। আমাদের পশ্চিমবাংলার কিছু গবেষক একসময় বলেছিলেন, আমি একটা উঠে দিচ্ছি, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তার একটা বই আছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। সেই বইয়ের তিনি বলছেন যে আমাদের প্রতিবেশী বাংলাদেশে এখনো পর্যন্ত খুব স্ট্যান্ডার্ড বাংলায় কেউ লিখতে পারে না, এমনকি তাদের দৈনিক পত্রিকাগুলো বা টেলিভিশনেও কোনো শুদ্ধ বাংলা প্রচিত হয় না। এই কথাটা খুবই মর্মান্তিক। মানে কথাটা তো অসত্য, নিশ্চয়ই অসত্য, তবে বিপরীতে একটা কথা বলা যায় যে আমরা সত্যি আমাদের ভাষার বিষয়ে খুবই উদাসীন। আমাদের আঞ্চলিকতা থাকতেই পারে, আমি যেমন আমার বাড়ির সব ক্ষেত্রে কিছু কিছু আঞ্চলিকতা আমার থাকতেই পারে, কিন্তু আমি যদি বাংলা ভাষাটাকে সত্যি ঠিকমতো ব্যবহার করতে না পারি, তাহলে আমি তো উচ্চশিক্ষা ব্যবহার করতে পারবো না। দ্বিতীয়ত আমি আরো কিছু কথাবার্তা বলি প্রসঙ্গে, কেন আমরা পারছি না। যে কথাটা রবীন্দ্রনাথ বুঝেছিলেন সে কথাটা আমরা বুঝি, যে কথাটা বঙ্গবন্ধু বলেছিলেন আমরা বুঝিনি। মহাত্মা গান্ধী একবার রবীন্দ্রনাথকে আমন্ত্রণ করেছিলেন তার গুজরাটে, এবং তিনি বলেছিলেন যে আপনি হিন্দিতে কথা বলেন। তো কেন হিন্দিতে কথা বলেন? যে যারা শুনছেন, যারা অডিয়েন্স, তারা তো ইংরেজি বোঝেন না। তো তখন রবীন্দ্রনাথ ভাঙা ভাঙা হিন্দিতে বলেছেন মাধ্যমে
পরবর্তীতে দেখা গেল যে রবীন্দ্রনাথের বন্ধু বান্ধব যারা বিভিন্ন জায়গায় যেতেন, বিশেষ তারা তখন তো সাহেব হয়ে গেছে, পুরোপুরি সাহেব, এই যে বাবু কালচারের তারা সাহেব, এবং সোকল রেনেসাসের তারা সন্তান। সেই রেনেসাসের সন্তানরা যেখানে যেতেন তারা ইংরেজিতে কথা বলতেন। এমনকি রবীন্দ্রনাথ যখন রাজশাহীতে এলেন তখন তার যারা বন্ধু বান্ধব তারা ইংরেজিতে বক্তৃতা শুরু করলেন। তখন তার এক বন্ধু বললেন যে গুরু, কবিগুরু, তুমি হচ্ছে এদের কথাটা বাংলায় বলে ফেলো, বাংলায় বাংলায় বলে ফেলো। আমরা তিনি তিনি বাংলাতে অনুবাদ করে বলেছিলেন। আমি আমি একটা চিরকুট পেয়েছি, যা হোক এই জায়গায় চিরকুট পাওয়ারই কথা, কারণ আমরা তো আসলে সলিমুল্লাহ খান সাহেবের পক্ষে শোনার জন্য এসেছি, আমি নিজেও শুনবো, কোনো সন্দেহ নেই। এবং আমার এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে। একবার ইনু ভাইয়ের সঙ্গে রবীন্দ্রনাথ বিষয়ে বক্তব্য হয়েছিল কুষ্টিয়াতে, তো তখনও আমি থেমেছিলাম, আমি থামছি, নিশ্চয়ই থামতে হবে, আমাকে থামছি। তো আমি যেহেতু আমাকে বক্তা, আমাকে তো কিছু তো বলতেই হবে, নাহলে আমি তো মানুষ হয়ে যাই। আমরা মূলত টি.এস. এলিয়টের সেই বিখ্যাত একটা কবিতা, হলো ম্যান, একটা কবিতা আছে, মানে ফাঁপা মানুষ। আমরা আসলে সবাই ফাঁপা মানুষ, স্বীকার করি আর না করি। আমাদের পেটে কতটুকু বিদ্যা আছে সেটা জানি না, কিন্তু আমরা ফুলিয়ে ফাঁপিয়ে সব বলে যাচ্ছি। আমরা যখন বাংলাতে সো, বাট, আই থিঙ্ক এইসব কথাগুলো বলছি, তখন আমরা কি ভাবি যে এইগুলো বাংলার কোনো কোনো অব্যয় পদ নয়, সর্বনাম পদ নয়, এগুলো বলা যায় না? আমি যদি এতই পারি তাহলে আমি কোনো ইংরেজি বলি, আমি কেন বাংলার মধ্যে এরকম ইংরেজি বলি কেন? আমি শেষ করছি বলি যে আমাদের উচ্চশিক্ষাতে এই কারণে বাংলাকে প্রস্তুত করার না কারণে, বাংলা ভাষার পরিকল্পনা না নেওয়ার কারণেই বাংলাকে আমরা একটা এই পর্যায়ে রেখেছি, একদম নিগৃহীত করে রেখেছি। এটা একটা, যদিও সাহিত্য সংস্কৃতি চর্চা হচ্ছে, উচ্চশিক্ষা পর্যায়ে বাংলাটা করা সম্ভব আপাতত হচ্ছে না। কারণ কি, যে ভাষার একটা উপযোগিতা লাগে, ইউটিলিটি বলা হয়, বাংলা ভাষার উপযোগিতা কম। যেমন যারা যারা সায়েন্সে পড়ে তারা জানবেন, আমার মেয়েটা পড়ে ইঞ্জিনিয়ারিং, জানি সমস্ত বই ইংরেজিতে, বাংলা কোনো বই নেই। এমনকি আমাদের প্রোগ্রামের কোনো ভালো বই ইংরেজিতে ছাড়া বাংলায় নেই। তাহলে এই বইগুলো যখন চীনারা যখন পায় বা জাপানিরা পায়, জাপানে আপনারা দেখবেন যে তারা একই রাতে একটা ব্রিটিশ ফার্মোকপি অনুবাদ করে ফেলে, এই পরিমাণ সক্ষমতা তাদের আছে, কিন্তু আমাদের নেই। আমরা ইন্ডিয়ান বই ফটোকপি, আমাদের নীলক্ষেত নামে একটা জায়গা আছে, সমস্ত বই একই রাতে সব পাইরেট হয়ে ছাপা হচ্ছে, আমরা সেই বই পড়ছি। আমাদের দেশে কোনো কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ডাক্তার এই সমস্ত বই বা কোনো পণ্ডিত এই বই অনুবাদ করার চেষ্টাই করেন। আমরা যদি পরিকল্পনা না নিই, এবং আমাদের যে মাতৃভাষা বাংলা সমৃদ্ধ, এটা বিজ্ঞানের ক্ষেত্রে আরো কঠিন। আমাদের সোশ্যাল সায়েন্স বা আর্টসের ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় সম্পূর্ণই পড়াতে না পারলেও 80% বা 60% পড়াতে পারি, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা দেখবেন যে বাংলা একাডেমিতে একটা পরিভাষা হয়েছিল, বিজ্ঞান পরিভাষা, অদ্ভুত সব নাম, অদ্ভুত নাম, মানে একটা শব্দের যদি এরকম নাম হয়, সেই বাংলাটা তো সংস্কৃত হচ্ছে কঠিন, কেউ মনে রাখতে পারবে না। তাহলে আমি আমি বলছি যে শিরোনামগুলো বায়োলজি বা কেমিস্ট্রি এগুলো বাংলা করার খুব দরকার হয় না তো, কিন্তু আমি যদি গোটাটা যদি থিমটা যদি বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাকে বাংলা অনুবাদ করতে হবে। আমি যদি মাতৃভাষা না জানি, আমার বোধ তৈরি হবে না, তাহলে বোধ না তৈরি আমার মেধা বিকশিত হবে না, আর মেধা বিকশিত না হলে আমি লেখাপড়া করে তো কোনো মূল্যই নেই। আমি শেষ করছি এই বলে যে এই বাংলাদেশে এখন যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হয়, এইটাকে ঠিক বিশ্ববিদ্যালয়ে বলা মুশকিল। আপনারা ওয়াইজ ম্যানের আইডিয়া অফ ইউনিভার্সিটি বইটা একটু পড়বেন, কিংবা আরো বিখ্যাত বই আছে, মানে হোয়াট ইজ রিয়েলি কল ইউনিভার্সিটি এডুকেশন। আপনার ব্রিটিশের লেখাপড়া দেখেন, আমেরিকান লেখাপড়া দেখেন, আমরা ধারে কাছে নেই। আমাদের দেশের যেভাবে লেখাপড়াকে পলিটিসাইজ করা হয়েছে, যেমন আমাদের ছেলেমেয়েরা তো লেখাপড়া করতে আসেনি, এইটা বাস্তবতা। তাদেরকে বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা দরকার তো নেই, এগুলো পুরো বাস্তবতা। আমরা তো পড়াই বা জানি, এবং একটা দল তো আছে, তারা শুধু অর্থনৈতিক কারণে এখানে আসছে, অন্য কোনো কারণ নেই, মাথা নেই, তারা নানান ধান্দাবাড়ি করে যাচ্ছে। এই দেশে কিভাবে আপনি মিডিয়া নিয়ে চিন্তা করবেন, বাংলাটা তাও জানে না, ইংরেজিটাও জানে না। আমরা এইভাবে যদি রিভাইভ না করি আমাদের পুরো থিঙ্কিং প্রসেসটাকে, তাহলে এটা শুধু করা হতো। আমি সত্যি দুঃখিত, আমি হয়তো খুবই এলোমেলো কথা বললাম, আর যেহেতু তারা আছে, আমার প্রিপারেশন নষ্ট হচ্ছে, আমি আর কথা বলাচ্ছি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আপনারা মূল বক্তার বক্তব্য শুনে প্রাণিত হবেন। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ প্রফেসর মোস্তফা তারিকুল হাসান স্যারকে তার চমৎকার বক্তব্যের জন্য। আসলে আমরা আজকে আমাদের যে প্রতিপাদ্য মাতৃভাষায় জ্ঞান চর্চা করে, মাতৃভাষায় অবাধে জ্ঞান চর্চা করে সাম্প্রতিককালে বেশ কিছু জাতি দেশ তারা উন্নতির শিখরে চলে গেছে। সেখানে আমাদের ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ বাংলা এটা অবশ্যই সম্ভব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আমরা আমাদের এখানে বিভিন্ন ডিসিপ্লিনের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ে মানুষরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না, আজকে আমরা একজনের আলোচনা শুনবো বলি। তো যারাই বক্তব্য রাখবেন মাত্র 2-3 জন বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথির আগে পূর্বে, তারপর বক্তব্যের পূর্বে। প্রত্যেককে অনুরোধ করবো অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনারা একটু আপনাদের বক্তব্য স্থাপন করেন। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজচিন্তক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে সংক্ষিপ্তভাবে তার বক্তব্য স্থাপন করেন। ধন্যবাদ। আমি আসলে কিছু বলতে চাইনি এবং রাস্তায়ও বলছিলাম যে আমি আসলে কিছু বলবো না। খান ভাই যেখানে আছেন সেখানে আসলে আমার বলাটা মানে এক অর্থে বেয়াদবি করে। আমি দুটো শুধু অভিজ্ঞতার কথা বলি, সেখান থেকে খান ভাই হয়তো পিক করতে পারবেন। যে আমাদের যদি মাতৃভাষায় উচ্চশিক্ষার কথা ভাবতে হয় তাহলে একটা বড় জিনিস ভাবতে হবে যে আমাদের প্রচুর অনুবাদ করতে হবে। এবং সেই অনুবাদের ক্ষেত্রে বাংলাদেশে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আমি নিজে 2টা বড় অনুবাদ করেছি, বড় 2টা বই করেছি অনেক আগে বিনা পয়সায়, এবং এক অর্থে বিনা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিতে। কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু এই অনুবাদের বইগুলোর স্বীকৃতি দেয় না। এবং অনুবাদের ক্ষেত্রে যখন আমি লক্ষ্য করেছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অন্য যেসব অনুবাদের বই বাজারে আছে, আপনি যদি খেয়াল করে দেখেন, বেশিরভাগই অসততার চূড়ান্ত। মানে বাক্য বোঝে না, প্যারাগ্রাফ বোঝে না, একটা ভাষার চল আছে, মানে ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা দুটো ভাষার ধরনেরই একটা আলাদা ব্যাপার আছে। সেই ব্যাপারটাও আমরা না বুঝে একটা বড় বই করে ফেলি এবং আমাদের বইগুলো এবং অনুবাদগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানে রিভিউ হয় না। এবং আমি কোথায় কি লুকলাম, কিভাবে আপন মনের মতো করে একটা বাংলা করে ফেললাম, সেগুলোর একটা বিপদ থেকে যায়। তো কিন্তু এই কথাটা জরুরি বলা দরকার যে আমাদের একটা প্যাশন ছিল একদম, আমি যখন শিক্ষকতায় এসেছি তখন থেকে আমরা পণ করেছিলাম যে ইংরেজি ভাষায় লিখবো না। এবং আমি সত্যিকার অর্থেই প্রায় 12 বছর ইংরেজি ভাষায় লিখিনি। 12 বছর চাকরি করার পরে বিশ্ববিদ্যালয়ে আমি ইংরেজি ভাষায় লিখি। এর আগে যা যা লিখেছি এবং পরেও এখনো যা যা লিখি বেশিরভাগই সেটা বাংলাতেই লিখি এবং চেষ্টা করি ইভেন নতুন নতুন শব্দ বন্ধ তৈরি করার। একটা শব্দ আপনাদের কোথায় এখন খুব প্রচলিত, যেহেতু মিডিয়া আমাদের ভীষণ প্রতারণা করে, এবং একটা বই আমি করেছিলাম ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, সেই বইয়ের বাংলায় তা ট্রান্সলেট করেছিলাম সম্মতি উৎপাদন। বোধহয় আপনারা এখন সবাই ব্যবহার করেন সেই শব্দটা। এই যে শব্দের ভিতর দিয়ে এই সম্মতি উৎপাদন যে হয়, এর আরেকটা বড় জায়গা আছে। আমি খান ভাইয়ের কাছে সেদিকটাও শুনতে চাইবো যে মাতৃভাষায় কেন উচ্চশিক্ষা দরকার। তার একটা বড় কারণ বোধহয় এখানে থাকে যে আমাদের যে মনোজগৎ, আমার যে আনকনশিয়াস অচেতন, যে অচেতন আমাকে চালায়, তার গড়নটাও আসলে ভাষার মতো। মানে ভাষা দিয়েই আসলে আমরা চলি। বিয়ন্ড ভাষা কোনো মানুষের অস্তিত্ব নাই, কোনো চিন্তার অস্তিত্ব নাই। ভাষা হচ্ছে জ্ঞানের বাহন। সেহেতু ভাষাটা কি, এটা শুধুমাত্র জাস্ট আমার বলার একটা মাধ্যম না, ওটাই আমি। সেই আমি সত্তার বিকাশ কিভাবে হবে, কিংবা আমরা সত্তা যেটাকে আমরা ভাবি, সেটা যদি এত স্প্লিটেড, এত ভঙ্গুর, এত বিভিন্ন ভাবে ভাঙা আমাদের নিজেদের কল্পনা আপন এবং আমার কমিউনিটি নিয়ে, যেটা হচ্ছে যে আমার প্রধান অনুমান যে এটা হচ্ছে ভাষা নিয়ে আমাদের যে অনীহা এবং অনাকাঙ্ক্ষা, অনাগ্রহ, তার একটা প্রধান কারণ। কারণ আমি দেখেছি আমাদের শিক্ষকরা, আমাদের সহকর্মীরা বাংলায় বানানো তো ভুল হতেই পারে না, ইংরেজিতে ভুল হলে কোনো সমস্যা, কিন্তু বাংলা বানানো তো ভুল হতেই পারে। আরে বাংলা এত ভালো জানে না, আমার ছেলে তো ভালো বাংলা জানে না, এটা যেন একটা অহংকারের বিষয় আমাদের কাছে। তো এই সাইকোলজি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে শোনার জন্য বেশি আগ্রহী আছি। ধন্যবাদ। ধন্যবাদ।
অধ্যাপক আব্দুল আল মামুন সাহেবকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের আমাদের নির্ধারিত বক্তা, রাজশাহী অন্যতম একজন গবেষক, লেখক, বিশ্ব বুদ্ধিজীবী এবং হেরিটেজ রাজশাহীর সম্মানিত সভাপতি জনাব মাহবুব সিদ্দিকী। অতি সংক্ষিপ্তভাবে তিনি তার বক্তব্য করছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপ্রধান, উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে বাংলা ভাষার উপরে এত বেশি দখল আমার নেই, আর এই ইতিহাস সম্পর্কেও এত গভীর জ্ঞান, মানে তারপরে ইতিহাস নিয়ে কিছু চর্চা করি। আমি চর্চা করতে গিয়ে কিছু বই পুস্তক রচনা করেছি। তো এইসব করতে গিয়ে বেশ অসুবিধায় পড়েছি এবং মনের মধ্যে অনেক অনুযোগ, অভিযোগ তৈরি হয়েছে এই ভেবে যে আমাদের আগে যারা 100 বছর আগে কি 200 বছর আগে মহাপণ্ডিত যারা ছিলেন, তারা যে বই পুস্তকগুলো বিভিন্ন ভাষায় রচনা করে গেছেন, সেই সব অনুবাদ হয়নি এখন অবধি। ইতিহাসের অনেক অনুল্লেখিত অনেক বিষয়, অনেক অধ্যায় আমরা জানি না, এবং আমরা ইতিহাস লিখতে গিয়ে, বিশেষ করে বাংলার ইতিহাসের বিভিন্ন অধ্যায় লিখতে গিয়ে আমরা এই জিনিসগুলো পাই না। সেই জন্য আমাদের অনুযোগ, ইদানিংকার যারা গবেষক আছেন, বিভিন্ন ভাষা জানেন, বিশেষ করে ইতিহাস লিখতে গেলে সংস্কৃত ভাষা জানা দরকার, ইংরেজি ভাষা জানা দরকার, ফার্সি ভাষা, পারস্যের ভাষা জানা দরকার। এই তিনটা ভাষাকে জাতি না জানলে প্রকৃতপক্ষে আমাদের বাংলার ইতিহাস রচিত হবে না। তো যথার্থভাবেই বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার কাছে যখন এই বাংলা একাডেমি কি কাজ করছেন ইত্যাদি বিষয়ক বিভিন্ন বিষয় উপস্থাপিত হলো, তখন উনি এই অনুবাদের উপরে, অনুবাদ সাহিত্যের উপরে উনি বিশেষভাবে জোর দিয়েছিলেন এবং সবাইকে উনি বলেছিলেন যে আগামী 10 বছরের মধ্যে অন্তত একটা নির্দিষ্ট সংখ্যা করে দিয়েছিলেন যে এতগুলো বই অবশ্যই অনুবাদ হওয়া উচিত, কিন্তু বাস্তবে তা হয়নি। তো এখন আমি এই 2-3 মিনিটের মধ্যে আমি কিছু কথা আপনাদের সামনে, অনেকেই জানেন, তারপর আমি বলবো। দেখেন, আমাদের প্রাচীন বাংলায় কত বড় বড় বই রচিত হয়েছিল, বিখ্যাত বিখ্যাত বই পুস্তক রচিত হয়েছিল। তো 11-12 শতাব্দীর মধ্যে একটা বিখ্যাত বই, সেটার নাম হচ্ছে রামচরিতম, সন্ধ্যাপাল নন্দী রচনা করেছিলেন। পাল আমলের শেষ দিকে ওটা প্রকাশিত হয়েছিল। তো সেখানে এই প্রাচীন বাংলার ভূ প্রকৃতি সহ তার অর্থনীতি ইত্যাদি, মানুষের জীবন ব্যবস্থা ইত্যাদি নিয়ে অনেক তথ্য আছে। তারপরেও সেখানে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এবং ভীমের সঙ্গে কৈবর্তবীর ভীমের সঙ্গে পাল রাজা রামপালের যে যুদ্ধ, এটা কয়েকটা অধ্যায়ে বর্ণনা হয়েছিল। সেখানে বাংলার প্রাচীন ইতিহাসের অনেক কিছু আছে, সেটা এখন অব্দি বাংলায় অনুবাদ হয়নি। ইংরেজিতে অনুবাদ হয়েছে, বাংলায় খুব সামান্য অংশ অনুবাদ করেছেন রমাপ্রসাদ চন্দ্র, কিন্তু বিস্তারিতভাবে টিকা দিয়ে, ব্যাখ্যা দিয়ে কোনো অনুবাদ হয়নি। দেখেন কত বড় আমাদের এখানে আমরা পিছিয়ে আছি। তো আমাদের পরে যেসব ভাষার উদ্ভব হয়েছে, উর্দু ভাষা, এদের কিন্তু অনুবাদ সাহিত্যে আমাদের থেকে অনেক এগিয়ে হলো। তো এরকম আরো ভাষার কথা বলা যাবে যে তারা আমাদের থেকে এগিয়ে। তো অনুবাদ যদি না হয়, তাহলে তো পৃথিবী সম্পর্কে, সমাজ সম্পর্কে, ইভেন
মানে আমাদের নিজেদের সম্পর্কেও আমরা জানবো না। এরপরে আরেকটা পুস্তকের কথা বলি, একটা সংকলিত গ্রন্থ। সেই গ্রন্থটার নাম হচ্ছে সুভাষিত রত্নকোষ, পাল আমলে রচিত হয়েছিল। তো বিদ্যাকর নামে একজন মহাজ্ঞানী ব্যক্তি, উনি এটা সম্পাদনা করেছিলেন। প্রায় 350 কবিদের লেখা এখানে সংকলিত হয়েছিল। সে বইটারও আমরা কোনো বাংলা অনুবাদ পাই না, বাংলা অনুবাদ পাই না। সুভূতি কর্ণামিত সেন আমলে হয়েছিল, তারও কোনো বাংলা অনুবাদ নেই। তো এটা তো যেন প্রাচীন বাংলার কথা। তারপরে সুলতানি আমলে যে প্রচুর বই পুস্তক রচনা হয়েছিল, সুলতানি আমলের বিখ্যাত বিখ্যাত সব ঐতিহাসিকদের রচনা, তার 75% বাংলায় রচনা, বাংলায় অনুবাদ হয়, উর্দুতে হয়েছে, হিন্দিতে, এমনকি হিন্দিতে হয়েছে, অন্যান্য ভারতের অন্যান্য ভাষায় হয়েছে, বা বাংলাতে। তো কোন পর্যায়ে আছি আমরা? তাহলে ইতিহাস রচিত হবে না, প্রকৃত ইতিহাস তো হবেই না, সাহিত্য রচনা হবে না, সবকিছুই হবে না, কোনো কিছুই হবে না। তো এটা গেল সুলতানি আমলে। তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিখ্যাত কিছু পণ্ডিত ছিলেন, তারা বিভিন্ন বিষয়ে অনেক বই পুস্তক রচনা করেছেন। একে একে আমি অন্তত 100টা বইয়ের নাম জানা আছে আমার, একটা বইও কিন্তু বাংলায় অনুবাদ হয়নি। তাহলে আমরা কোন পর্যায়ে আছি? সেজন্য অনুবাদ সাহিত্যের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের যারা বিভিন্ন ভাষায় পণ্ডিত আছে, বিশেষ করে ইংরেজি, সংস্কৃত এবং ফার্সি ভাষা, তো তাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে আরো বেশি বেশি করে আপনাদের সেই সাবজেক্টের উপরে আপনারা পাণ্ডিত্য অর্জন করুন এবং সেই বইগুলো থেকে বাংলায় অনুবাদ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাহমুদ সিদ্দিককে। আমাদের প্রধান অতিথির বক্তব্যের আগে একজন মাত্র আছেন, তিনি আমাদের অত্যন্ত সম্মানিত একজন অতিথি, ঢাকা থেকে আসছেন। তিনি বাংলাদেশ সরকারের সাবেক উপসচিব এবং জাতীয় জাদুঘরের তিনি সাবেক মহাপরিচালক, জনাব ফয়জুল লতিফ চৌধুরী। অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জনাব ফয়জুল। আমার সাদা দাড়ি দেখতে পাচ্ছেন, দীর্ঘ, কিন্তু মাথায় কোনো টুপি নেই। টুপি নেই তার কারণ হচ্ছে আমার অনেকগুলি টুপি। একটা হচ্ছে যে পদবি করে থাকুন সেটা ইগনোর করে আমি সিভিল সার্ভিসের মেম্বার 1983 সাল থেকে, সেটা ঠিক আছে। তারপর জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সেটাও ঠিক আছে। তারপর ধরুন লেখালেখি করি দীর্ঘদিন যাবো, ইদানিং কথা সাহিত্য, সেটাও ঠিক আছে। চতুর্থ একটি টুপি যোগ হয়েছে, সেটা হচ্ছে যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। এখন আমরা উচ্চশিক্ষা যদি ধরি যে ব্যাচেলার্স, তাহলে আমি কোন ভাষায় পড়াই? যেহেতু আমি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, অ্যাডজাংক্ট প্রফেসর, এই জন্য আমাকে প্রত্যেক সেমিস্টারে আগে একটা চুক্তি করতে, লেখা থেকে ইংরেজিতে বলতেই হয়। ইন্ডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা ফেলুমুল্লাহ ভাইয়ের মানে ইউনিভার্সিটি বোর্ডে যারা অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, একই শর্ত। কার্যত আমরা ইংরেজিতে পড়াই না, আমরা বাংলাতেই পড়াই। আর ছাত্রদের হ্যান্ডআউট গুলো ইংরেজিতে দিতে হয়, কারণ ওটা একটা ডকুমেন্টটা ইংরেজিতে দিতে হয় আর কি। সেটার বাংলা অনুবাদ একটা সমস্যা। আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের একটা সাপ্লাই ডিমান্ডের ব্যাপার। সাপ্লাই ডিমান্ডের, এখন সাপ্লাইটা আপনারা ডিমান্ড করছেন ছাত্ররা বাংলায় বলি, আমরাও কিন্তু বাংলায় লেকচার দিচ্ছি 100%। এখন বিশেষ করে 2000 সালের পরে আর কোনো উপায় নেই, বাংলাতে বলতেই হবে, নাহলে অনেকেই বোঝে না। তো আমরা সেটাকে সম্মান জানাচ্ছি, তাদের দাবির প্রতি। এখন বই একটা সমস্যা, তো বইয়ের সমস্যা কখন সমাধান হবে, কিভাবে হবে, সেটা ভবিতব্য জানি। আমরা বই, ইংরেজি বই ছাড়াই আমরা কিভাবে বাংলায় লেখাপড়া করব, এটা মানে অনির্ণয় একটা বিষয়। তো ছাত্রদের কাছে যদি আমার কোনো একটা কথা বলবার থাকে, তাহলে সেটা হচ্ছে, আসেন আমরা বাংলা ভাষাটা ভালো করে শেখার চেষ্টা করি। আমাদের নোয়াখালীর একজন খুব বিখ্যাত লোক বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস বরিশালের লোক, খুব বিখ্যাত।
তারা কিন্তু অত্যন্ত উঁচু মানের বাংলা লিখে গেছে 1920, 30, 40 সালের মধ্যে। আমরা তো এই নোয়াখাইল্লা এবং এই বরিশাল্লা দুইজনের উইথ ডিউ রেসপেক্ট, আমি জীবন দর্শন অসংখ্য কাজ করেছি, আমি বলবো আমরা তাদের পদরেখা অনুসরণ করতে পারি না। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত অতিথি ফয়সাল লতিফকে। আমরা অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আমাদের আজকের মধ্যমণি প্রফেসর সলিমুল্লাহ, যাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই, আমরা সবাই তার সম্পর্কে জানি, তার জন্যই মূলত আজকের এই আয়োজন, তার বক্তব্য শুনতেই আমরা সবাই এসেছি। আর এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান স্যারকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি রাজশাহীতে একেবারেই নবাগত নই। ঠিক 41 বছর আগে মে মাসে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলাম শিক্ষক হিসেবে। এখন ফিরে এসেছি ছাত্র হিসেবে বলতে পারেন। যা হোক, যে বিষয়টি প্রস্তাব করা হয়েছে সেটা এই গরমের মধ্যে আপনাদেরকে প্রচন্ড শাস্তি দেওয়ার জন্য আগে আমি ক্ষমা প্রার্থনা করছি, এবং যারা এই শাস্তির ব্যবস্থা করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। তো যা হোক, আমরা যে বিপুল সংখ্যা এসেছেন এটা অবশ্যই আনন্দের, আর একটু কঠিন বাংলায় বললে শ্লাঘার বিষয়। কিন্তু বাংলা ভাষা নিয়ে আমি বেশি আলোচনা করবো না। আমি বলছি বাংলাদেশের যে উচ্চশিক্ষা কি, আগে এটা দিয়ে আমি একটু বলি। উচ্চশিক্ষার কথাটা আমরা মনে করি আমি যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছি তখন আমি উচ্চশিক্ষায় প্রবেশ করেছি। কিন্তু একটু যদি আপনি চিন্তা করেন, চিন্তাটা বাংলায় করতে পারেন, অন্য ভাষায় কোনো অসুবিধা নাই। এটাকে ইংরেজি ভাষায় বলে পোস্ট সেকেন্ডারি এডুকেশন, মানে মাধ্যমিক শিক্ষা পরবর্তী। তাহলে মাধ্যমিক কতটুকু? আমরা যেটাকে উচ্চ মাধ্যমিক বলি সেটাও কিন্তু মাধ্যমিকের একটা স্তর। তার নিচে থেকে আপনি নিম্ন মাধ্যমিক বলতে পারেন, তার একেবারে সঠিক শূন্য মাধ্যমিক বলতে পারেন, যেটা নাম প্রাথমিক। তো এই যে শিক্ষা, এইটাকে জাতিসংঘের পরিভাষায় বলে বুনিয়াদী শিক্ষা। ইংরেজি একটু করে না বললেও পরিষ্কার হবে না আমি কি বোঝাচ্ছি, এখনো তো অনুবাদ আমাদের স্থির হয়নি। ফান্ডামেন্টাল এডুকেশন। ফান্ডা মানে বাংলা ভাষায় যেটাকে একটু সামান্য অস্থির ক্ষমা করবেন, ফোন্দা বলে। সিগারেটের ল্যাচ ফেলে দেয় না, ওইটা হচ্ছে ফুন্ডা। ওইখান থেকে ফান্ডামেন্টাল, অর্থাৎ শিক্ষার যে গোড়া সেটা যদি শক্ত না হয়, সেখানে যদি বাংলা ভালো করে না শেখেন, বিশ্ববিদ্যালয়েও আপনি বাংলা শিখতে পারবেন না। মানুষের শেখার শ্রেষ্ঠ বয়স হচ্ছে যেটাকে আমরা বলি মৌলিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা। সেই সময় এক একজনের জীবনে এক এক অভিজ্ঞতা আছে। শিশুর বয়স 18 বছর হওয়া পর্যন্ত তার যে শিক্ষা, সেইটাকে আপনারা বুনিয়াদী শিক্ষা বলতে পারেন একভাবে হিসাব করলে। অথবা যদি 6 বছর বয়স থেকে লেখাপড়া শুরু করেন, তখন থেকে 12 বছর, প্রাচীনকালের কথা আছে, 12 বর্ষ গুরু গৃহে বিদ্যাভ্যাস শেষে তিনি স্নাতক হইলেন। আমি একটা কাল্পনিক বাক্য বানালাম, এরকম কথা বলে। 12 বর্ষ মানে কি, গুরু গৃহে 12 বর্ষ থেকে গরু চড়াইতে হয়, গুরু সেবা করতে হয়, তারপর গুরু তাকে সনদ দেন বা মাথায় পাগড়ি দেন যে আপনি এখন থেকে পড়াতে পারেন। এটা ছিল গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন কি গ্রেড পার হওয়া, গ্রাজুয়েশনকে আমরা গ্রাজুয়েশন বলি। কিন্তু এটা দেখা যাচ্ছে এখনকার হিসেবে এটা প্রাথমিক শিক্ষা, কিন্তু আমরা ভালোবেসে এটাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত বলেছি। কোনো অসুবিধা নেই, কারণ 12 বছর ধরে একই কথা কি ভালো লাগে? আমিও তো ক্লাস 5-6 পড়ে আসছি, কবে যে ম্যাট্রিক পাস করবো? দেখুন ম্যাট্রিকের নাম কতবার বদলাতো আমাদের এই জীবনকালে। বাংলায় এটাকে প্রবেশিকা বলা হতো এক সময়। ম্যাট্রিকুলেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন। যখন এখন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনকে একসময় বলা হচ্ছে এন্ট্রান্স। শরৎচন্দ্র কোন পরীক্ষা পাস করেছিলেন? এন্ট্রান্স। আর ইন্টারমিডিয়েট যেটা বলতাম আমরা, সেটা আগে বলা হতো FA, আমরা IA বা ISC বলতাম। FA মানে কি? ফার্স্ট আর্টস, বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে। ম্যাট্রিকুলেশন মানে বিশ্ববিদ্যালয়ে আমরা রেজিস্ট্রেশন করি, ওইটাই। টু ম্যাট্রিকুলেট ইজ টু রেজিস্টার। যাই হোক, এই হচ্ছে উচ্চশিক্ষা সংক্রান্ত আমাদের ধারণা। কিন্তু আমরা ভালোবেসে যে শিক্ষাকে উচ্চশিক্ষা বলি, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সরকারের অভিধানে এইভাবে লেখা হবে। কিন্তু এখানে যে শিক্ষাটা আমরা দিচ্ছি, এইটাকে জাতিসংঘের অভিধানে বলে পেশাগত এবং কারিগরি শিক্ষা। আমরা এখানে যেন ইঞ্জিনিয়ারিং অডিটোরিয়ামে বসেছি, এই শিক্ষাটা কি? পাশ করলে আপনি BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পান,
এটা জাতিসংঘের পরিভাষা বা আন্তর্জাতিক পরিভাষায় এটা হলো পেশাগত শিক্ষা। আপনি এটা করে এখানে ইঞ্জিনিয়ার হিসেবে সার্টিফিকেট নিতে পারেন, গাড়ির ড্রাইভিং লাইসেন্স পেলে যেমন মানুষ মারার লাইসেন্স পান, ডাক্তার হলেও মানুষ মারার লাইসেন্স পাওয়া যায়। এইটার নাম হলো পেশাগত, উকিল হলেও লোকের সম্পত্তি চুরি করার মতো লাইসেন্স পাওয়া যায়। এইটা হচ্ছে আপনার পেশাগত এবং কারিগরি শিক্ষা। কিন্তু আমরা ভালোবেসে এটি উচ্চশিক্ষা বলি। মানুষের ভাষায়, মানে আল্লাহ মানুষকে ভাষা দিয়েছেন মনের ভাব সম্ভবত গোপন করার জন্য। আমরা অনেকভাবে যা বলি ভাষা কিন্তু তা বলে না, অন্য কিছু বলে। এরপরে প্রত্যেক বিদ্যার উচ্চশিক্ষা আছে, চিকিৎসা বিদ্যার উচ্চ আছে, আপনার প্রকৌশল বিদ্যার উচ্চশিক্ষা আছে, আইনের উচ্চশিক্ষা আছে, সাহিত্যের উচ্চশিক্ষা আছে। সেটা আমাদের দেশে কোথাও কোথাও যে নেই তা আমার বক্তব্য নয়, এটা প্রধানত নেই। যে বিশ্ববিদ্যালয়গুলিকে আমরা উচ্চশিক্ষা বলি, এগুলি আমেরিকা এগুলিকে কলেজ বলা হয়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামান্য পার্থক্য আছে, আমি সেটা আলোচনায় যাচ্ছি না, এই অনুবাদের সমস্যা এখানে প্রবেশ করবে। আচ্ছা, শিক্ষকদের কত রকমের প্রভাব আছে বিশ্ববিদ্যালয়ে? যতগুলো শুরুতে যারা ঢোকে তাদের বলা হয় লেকচারার। আর আমরা যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এখন ঠিকা চাকরি করি সেগুলিতে বলে অ্যাসিস্ট্যান্ট লেকচারার বলে একটা ছিল এক সময়, এখন লেকচারের উপর আরেকটা তৈরি করেছে নতুন করে, সিনিয়র লেকচারার। লেকচারার, সিনিয়র লেকচারার। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1930-এর দশকে অ্যাসিস্ট্যান্ট লেকচারার পদ ছিল। পরবর্তীকালে অতি বিখ্যাত জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক অ্যাসিস্ট্যান্ট লেকচারার হিসেবে যোগ দিয়েছিলেন 1936 সালে। তারপরে অনেক বছর, 9 বছর যাবৎ উনি ওই পদ থেকে লেকচারার হয়েছিলেন। এখন আমরা শুরু থেকেই লেকচারার বানাই। লেকচারার মানে কি? যিনি দাঁড়িয়ে ক্যানভাসারের মতো বক্তৃতা দেন। লেকচারার মানে লেকচার দেওয়া লোক। এরপরে লোক হলে আগে বলতো রিডার, এখন আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর দুটো পদ তৈরি করেছি। রিডার মানে কি? যার অনুমতি আছে লেকচার লিখে আসবেন এবং পড়বেন। যেমন বিখ্যাত জার্মান দার্শনিক হেগেল, তিনি যে বড় বড় বই লিখেছেন এগুলি কিন্তু লিখে লেকচারগুলি পড়েছেন ক্লাসে। তার অনুমতি আছে শিক্ষকতার মধ্যে লেকচারটা পড়ে দেবেন। এখন আমি যদি এখানে লেকচার পড়া শুরু করি আপনারা প্রায় আমাকে বের করে দেবেন এই গরমে, কারণ এটা বিরক্তিকর। লেকচারটা বেশি আকর্ষণীয় হয়, পড়লে কেমন বিরক্তি লাগে। কিন্তু আপনাকে বিরক্ত করার অধিকার পেতে হলে আমাকে অনেক বছর লেকচার থাকতে হবে। যখন আমি পাকাপোক্ত হব আব্দুল্লাহ আল মামুনের মতো, তখন আমি পড়লেও আপনারা সহ্য করবেন। এরপরে যারা আছে তারাকে প্রফেসর। প্রফেসর মানে কি? বলে আপনার ধর্ম ইসলাম, তার নাকি হাই প্রফেস ইসলাম, তাদের পড়াইতে হয় না, তিনি শুধু ভাব করে থাকলেই হয়, একে বলে প্রফেসর। এই ভাব করার নাম হচ্ছে প্রফেস। অর্থাৎ আমি কোন বিশ্বাস ধারণ করি, আমার মতবাদ কি, এগুলি বলার অধিকার তার আছে। পরিশ্রম তারা না করলেও চলবে। যেমন আমাদের লেকচারাররা যে এতগুলি লেকচার দিয়েছেন সেইগুলো যদি লিখিত হতো তাহলে আমাদের কিন্তু পাঠ্যপুস্তকের অভাব হতো। এখন আপনাদের বলি, আমাদের দেশে ইংরেজ শাসন প্রবর্তিত হয়ে ভালো হয়েছে না মন্দ হয়েছে সেই তর্ক করা মাহবুব সিদ্দিকীর জন্য রেখে দিই। আমরা বলি ইংরেজরা যখন এসে সিদ্ধান্ত নিল আরবি, ফার্সি এইসব ভাষায় অথবা সংস্কৃত ভাষায় আর উচ্চশিক্ষা দেওয়া যাবে না, সেটা 1830-এর দশকে। এই ইতিহাস আপনারা এখানে জানেন না, এমন একজনও নেই, তবে আমি কিন্তু মনে করিয়ে দিচ্ছি। তারপরে তারা ইংরেজি শিক্ষা ইংরেজির মাধ্যমে পড়াইতে হবে। এখানে দুটো কথা পরিষ্কার করা দরকার ধারণার জন্য। ইংরেজি ভাষা শিক্ষা, যেমন আমরা ল্যাটিন ভাষা শিখি অথবা গ্রিক ভাষা শিখি বা সংস্কৃত শিখি। ভারতবর্ষে যখন একবার তদন্ত হয়েছিল 50-এর দশকে, ভারতে কতগুলি ভাষা আছে এবং সেসব ভাষা কারা কথা বলে, দেখা গেল ভারতে দাবি করতে 500 লোক পাওয়া গেছে যারা দাবি করে তারা প্রতিদিন বাড়িতে সংস্কৃতে কথা বলে। এই ধরনের ভাষাকে বলে মৃত ভাষা। এটা সংস্কৃতের মধ্যে অপমান নয়, এটা ভদ্র শব্দ কি, এটা চিরায়ত ভাষা, ধ্রুপদী ভাষায়, ক্লাসিক্যাল ভাষায় বেশি লোক কথা বলে না। লেটিনেও বেশি লোকে কথা বলে না। এই কথা না বলা ভাষায় ইউরোপের সমস্ত দেশে এখনো বিদ্যা চর্চা চলত, একসময় মানে প্রায় 1000 বছর। এরপরে এই ভাষাগুলোর বন্ধন ভেঙে ইংরেজি, ফরাসি, জার্মান ইত্যাদি ভাষা তৈরি হল। কেন বলে এই প্রশ্নটা যদি করেন, বেশি দিন আগে নয়, ইংরেজি ভাষার বয়স বাংলার চেয়ে কম অথবা সমান বড় জোর। আপনি টেনে টুনে বলেন ইংরেজি যেহেতু সারা পৃথিবীতে সাম্রাজ্য চালিয়েছে, মনে হইতে পারে ইংরেজি ভাষা বহুদিন প্রাগৈতিহাসিক কালের ভাষা, তা নয়। তাহলে এই অল্প কদিনের ভাষা সারা পৃথিবীতে কি করে আধিপত্য বিস্তার করলে সেই প্রশ্ন আমি আলোচনা করব না। কিন্তু ইংল্যান্ডেও এই ল্যাটিন ভাষাতে লেখাপড়া হতো, আদালতে বসা চলতো, বেশি দিন আগে নয়, 300-350 বছর আগে পর্যন্ত। তাহলে ধীরে ধীরে তাদের ল্যাটিনকে বাদ দিয়ে কেন ইংরেজি চালু করার প্রয়োজন হলো সেই কথাটাই বলবো। এটার ভদ্র নাম হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ দেশের বেশিরভাগ মানুষকে, আগে দেশের শতকরা 1000 করা 1-2 লোক ল্যাটিন ভাষায় পড়তেন। তারা ছিলেন পণ্ডিত, তারা ছিলেন মৌলানা, তারা ছিলেন পুরোহিত, আর তারা ছিলেন অধ্যাপক। তাদের কাছে বিদ্যা শিক্ষার জন্য
তারা লেটিনে পড়ে এসে হয়তো ইংরেজিতে বক্তৃতা দিতে। এইটাই ছিল সাধারণের জ্ঞান অর্জনের মাধ্যম। সবাই কিন্তু শিক্ষার হার ইংল্যান্ডেও 2-3 ছিল না। এই তথ্যটা মনে রাখবেন, বেশিরভাগ লোককে শিক্ষা দিতে হলে যদি আপনি যে ঘোষণা করেন সবার অধিকার থাকবে জ্ঞানের ক্ষেত্রে, শিক্ষা সবার জন্য, এইটা যদি সত্যি আপনি অন্তরের বিশ্বাস থেকে বলেন, তাহলে তার নিজের যে ভাষায় সে জন্মে কথা বলে, যেটা মানুষের স্বাভাবিক অধিকার। কোন শিশুকে কিন্তু ভাষা শেখে না, মাতৃভাষা কে করে শিশু শেখে? আমরা 20 বছর পরে ইংরেজি শিখতে পারি না কেন? তাদের কোথাও একটা গন্ডগোল আছে। আপনি কল্পনা করেন প্রত্যেক মানুষই বুদ্ধিমান, যাদের শারীরিক বা কোনো মানসিক প্রতিবন্ধকতা নাই, প্রত্যেক স্বাভাবিক মানুষই বুদ্ধিমান। তার প্রমাণ কি? মানুষ যে চুক্তিশীল এবং বুদ্ধিমান তার প্রমাণ প্রত্যেকে কথা বলতে পারে। যেমন প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, এটাকে জিজ্ঞেস করতে আপনি স্বপ্ন দেখেন না এমন কেউ আছেন এখানে? মানুষ স্বপ্ন দেখে কথা বলে, তার মানে এটাই তার প্রতিভার প্রমাণ। তো সেই মাতৃভাষাতে বই পড়ে তাকে ব্যাকরণ পড়ে শিখতে হয় না, বিদেশি ভাষা বলে তার ব্যাকরণ পড়তে হয়। সে পড়তে যে পারছে না, এটার জন্য অনেক সময় আমরা নষ্ট করি। তারপরে বিদেশি ভাষা শিখি কেন? কারণ ওটা বিদ্যার আধার, ওটা জ্ঞানের আশ্রয়। সেই জন্য কষ্ট করে এটা আমাকে খনিক খনন করতে হলে কষ্ট করে নিচে যেতে হবে। রাশের পথে যেতে যেতে আজকে দেখলাম আছে কবর খনক কমিটি, যে কবর যে খনন করবে তার জন্য কমিটি দরকার। খবর করবে কে? কবর করা গোরখুন বলতে পারেন। গোরখুন কমিটি কি? ভাষার মধ্যে যে রত্ন আছে সেটার জন্য পরিশ্রম করার জন্য কিছু পণ্ডিত লাগবে। কিন্তু আধুনিক যুগের গণতন্ত্রের মানে হচ্ছে সবাই শিক্ষার অধিকার চায়, তাহলে তাকে অবশ্যই মাতৃভাষায় যেতে হবে। এইটাই ঘটেছে ইউরোপে। এটারই নাম জাতির উত্থান, এটারই নাম গণতন্ত্রের বিকাশ, এটারই অপর নাম গণতন্ত্র। আপনারা কত কথা বলেছেন না এগুলো, এনলাইটেনমেন্ট, রেনেসান্স, রিফরমেশন, সবগুলো তার ধর্মের দিকেই আসে। রিফরমেশন কথাটার মানেটা কি? পবিত্র বাইবেল ধর্মগ্রন্থ লেখা হয়েছে 3-4 ভাষায় আদিতে, অধিকাংশ পুরনো থেকে হিব্রু ভাষায়, আর কিছুটা হচ্ছে আরামাইক ভাষায়, আর বেশিরভাগ নিউ টেস্টামেন্টে গ্রিক ভাষায়। প্রথমত অবাক লাগে গ্রিক ভাষায় কেন? এই যে গসপেল অ্যাকর্ডিং টু ম্যাথিউ, জন, লুক, এগুলি কিন্তু গ্রিক ভাষায়। এগুলি পরে লেটিন অনুবাদ হয়েছে। খ্রিস্ট ধর্মের স্থির হলো যীশু খ্রিস্টের মৃত্যু প্রায় 100 বছর পরে খ্রিস্ট ধর্ম গঠিত হলো। যীশু খ্রিস্ট সম্পর্কে জানতেন না খ্রিস্ট ধর্ম বলে একটা জিনিস তৈরি হবে। সেন্ট পল, পিটার এরা তৈরি করেছেন, আপনারা এই কাহিনী জানেন। তখন লেটিন ভাষায় যে অনুবাদ হয়েছে সেটাই মাধ্যম হিসেবে গৃহীত হলো রোমে। আরেকটা শাখা তৈরি হলো, তার সাথে বিদ্রোহ করলো একদম। তারা বলেন আমরা গ্রিকটাকে অরিজিনাল ধরবো। এটাকে গ্রিক অর্থোডক্স চার্চ বলে, রাশিয়া বুলগেরিয়া অঞ্চলে সেটাই। এটা হলো খ্রিস্টপূর্ব 1000 শতাব্দী গ্রিক। এই চার্চ দুভাগে ভাগ হয়ে গেল। একটা বলে ক্যাথলিক, এটার কেন্দ্র হলো রোমে ইতালিতে, আর একটা বলে অর্থোডক্স, এটার কেন্দ্র রাশিয়ার দিকে চলে গেল। আমি অনেক কঠিন কথাকে সরল করে বলছি। কিন্তু এই ক্যাথলিক চার্চের মধ্যে 500 বছর পরে আরেকটা ভাঙন আসলো। 1000 সনের পরে 1520-এর দিকে জার্মানিতে এক ভদ্রলোক মার্টিন লুথার বললেন যে আমি বাইবেল জার্মান ভাষায় অনুবাদ করবো, কারণ লেটিন আমাদের এখানে কেউ বোঝে না। প্রার্থনা আপনি কোন ভাষায় করেন? তার ভ্যাসের টিকিট বিক্রি করতেছে। আমাদের এখানে দেখেন এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যের জন্য এখানে কান্না করা হয়, তাই না? চিৎকার করে কান্না করে এত টাকা, গড়াগড়ি খেলে এত টাকা। অর্থাৎ ধর্মের যে অপব্যবহার সেটা এর চেয়ে বেশি হয়েছিল ক্রুসেডের নামে। জার্মানি থেকে টাকা করে ইটালিতে নিয়ে যাওয়া হতো। তখন তার বিরুদ্ধে বিদ্রোহ স্বরূপ জার্মান ব্যবসায়ী বুর্জোয়াদের প্রতিনিধি স্বরূপ মার্টিন লুথার, যিনি গ্রিক ভাষা জানতেন, তিনি আমি গ্রিক থেকে সরাসরি অনুবাদ করব জার্মান ভাষায়। তখন তাকে এক্সকমিউনিকেট মানে বের করে দেওয়া হলো। এখন আধুনিক জার্মান গদ্য, যে গদ্যে কার্ল মার্কস ক্যাপিটাল লিখেছেন, যে গদ্যে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি লিখেছেন, এটার ভিত্তি স্থাপন করেন মার্টিন লুথার 16 শতাব্দীর শুরুতে, মানে 1520-এর কাছাকাছি। এইটা হচ্ছে ইউরোপের গণতান্ত্রিক বিপ্লব। এখন আমাদের দেশে বিপ্লব হবে না কেন? আমাদের দেশে তাই হতো, সেটা হতে চলেছিল। আমাদের এখানে 17 শতাব্দী 18 শতাব্দীতে বাংলা লেখা হয়েছে, সে বাংলা খুবই প্রাঞ্জল। কিন্তু তারপরে এটার বিকাশের পথ এক জায়গায় কেন বন্ধ হয়ে গেল সেই প্রশ্নটা না করে আমরা মনে করি ইংরেজরা না আসলে বোধহয় আমরা সব বোবা হয়ে যেতাম। সেটা সঠিক নয়। কিন্তু মানুষ যেভাবে ইচ্ছা করে ইতিহাস সেভাবে তৈরি হয় না। ইতিহাস তৈরি করতে হয় অতীত থেকে যে ধারা নেমে এসেছে সেটাকে ব্যবহার করে। গঙ্গার স্রোতকে আবার হিমালয় থেকে প্রবাহিত করা যায় না, তবে ইচ্ছা করলে ফারাক্কায় বাঁধ দিয়ে হুগলি ভাগীরথী দিয়ে প্রবাহিত করা যায়। সেটুকু আমরা করতে পারতাম। সেটা কি করেছি? বাংলা ভাষাটাকে আমরা পুরোপুরি হত্যা করতে পারিনি, মানে বাংলাটা একটু পিছিয়ে গেছে, একটু জব করেছে। ইংরেজি একটা ভালো ভাষা, তার একটা পানি দিয়ে দেন তো।
এয়ার কন্ডিশন রুমে দাঁড়ালে গলা যে শুকিয়ে যায় কথা বললে, সেটা মনে রাখা উচিত ছিল না। হ্যাঁ, ধন্যবাদ। তো এই হচ্ছে ভাষাকে কেন মাতৃভাষায় আমাদের শিক্ষা নিতে হবে, আমি সেটার পক্ষে বলছি। যদি আপনি জ্ঞানের বিকাশকে সর্বজনীন করতে চান, আমি সার্বজনীন বলি না, সর্বজনীন করতে চান, ইংরেজি বলে জেনারেল করতে চান, ইউনিভার্সালের কথা এখানে আসছে না, তাহলে তার যে ভাষায় তার জ্ঞান চর্চা সহজতর হবে সেটা করতে হবে। কিন্তু এটা করবেন কে? দি এডুকেটর, মানে শিক্ষক herself needs to be educated। এটা কার্ল মার্কসের কথা নিজের ভাষায় বললাম, যে শিক্ষককে আগে শিক্ষিত হতে হবে। তাহলে আমাদের এটা আমরা বুঝতে পেরেছি, আধুনিক জ্ঞান বিজ্ঞানে ইউরোপ আমাদের যে বেশি নয়, 500 না হোক 300 বছর এগিয়ে গিয়েছিল, অষ্টাদশ শতাব্দী নাগাদ। সুতরাং আর মান অভিমান করে চলবে না। আমরা পদার্থবিদ্যা চর্চা করবো না, যেহেতু পদার্থবিদ্যা খ্রিস্টানদের, পদার্থবিদ্যা ইহুদিদের, এই বলে যদি ইরান আর পরমাণু অনুসন্ধান না করতো, তাহলে ইরান আজকে যেভাবে একটু করে মাজা দাঁড়িয়ে কথা বলছে এটা বলতে পারতো না। অর্থাৎ দুনিয়াতে একটা মুসলমান ফিজিক্স আর একটা ইহুদি ফিজিক্স আর একটা খ্রিস্টান ফিজিক্স, একটা বৌদ্ধ ফিজিক্স নাই, কিন্তু লক্ষ্য করার বিষয়। আমি বলবো সেই হিসেবে জ্ঞান বিজ্ঞানের একটা সার্বজনীন রূপ আছে, কিন্তু দেশের ভিতরে সমস্ত মানুষকে যদি ভাগ না দেন, আপনি শুধু মানে নৈতিক দিকে অন্যায় করছেন না, আপনি ব্যবহারিক দিক থেকে, ওই যে আমার বন্ধু ফয়জুল লতিফ চৌধুরী বললেন, সব জিনিসের একটা চাহিদা এবং যোগানের ব্যাপার আছে, উনি ইংরেজিতেই বললেন, আমি যে সেটা আমাদের দেখতে হবে। আমাদের এখন চাহিদা সকলের অধিকার চায়, এটা কোনো সুবিধা নয়। আমিও লেখাপড়ায় অংশ নিতে চাই, আমিও জাতীয় প্রচারে অংশ নিতে চাই। যখন মুক্তিযুদ্ধ করতে হয়েছিল, আমাদের শুধুমাত্র ইংরেজি জানা লোকেরা মুক্তিযুদ্ধ করেছে? সবাই করেছে। এই জিনিসটা মনে রাখলে বোঝা যায়, এখন হচ্ছে গণতন্ত্রের নামই হচ্ছে অধিকার সবার। এই না হলে এই দেশকে প্রজাতন্ত্র অর্থাৎ নাগরিকতন্ত্র বলার কোনো অর্থ হতো না। তো সেই অধিকারের কথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, এগুলো অন্তত বেশি নয় 50 বছর আগে গৃহীত হয়েছে। জাতিসংঘে যে দলিল থেকে আমি উদ্ধৃতি দিলাম, কোনটাকে মৌলিক শিক্ষা বলে, বুনিয়াদী শিক্ষা বলে, সেই দলিল গৃহীত হয়েছে প্রায় 80 বছর। মানে দ্বিতীয় মহাযুদ্ধের শেষে ইউরোপীয়রা এই সিদ্ধান্তে এসে পৌঁছলো, এখন পৃথিবীর শিল্পকলা এবং শিল্প কারখানার যে অগ্রগতিতে পৌঁছেছে, সেখানে ন্যূনতম কারখানার কাজ মেশিন চালাতে হলো যে পরিমাণ বিদ্যা দরকার, মৌলিক শিক্ষা না থাকলে কোন শ্রমিকও ওই কাজ করতে পারবে না। আপনি গাড়ি চালাতে পারবেন না যদি রাস্তা সাইন করতে না পারেন। সেই দিক থেকে তারা ধরে নিয়েছে এইটা হচ্ছে, যাকে ওই যে ডারউইনের কথা বাংলা অনুবাদ করেছি আমরা, যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখন যেইটুকু শিক্ষা না হলে আপনি টিকে থাকতে পারবেন না, এইটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এবং প্রাথমিক শিক্ষা বলতে আমাদের এতদিন যাবত যে বোঝানো হয়েছে, আমি তো কঠিন শব্দ ব্যবহার করলে ক্ষমা করবেন, এটা প্রায় প্রতারণার সামিল। আমাদের বিশ্ববিদ্যালয়ে তো শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে, কেউ কখনো বলেছে প্রাথমিক শিক্ষা মাত্র 5 বছর, এটা ভুল ধারণা। আপনার নিজের সন্তানকে 5 বছর শিক্ষা দেওয়ার পর আপনি কি রাস্তা ছেড়ে দেবেন? আপনি কি তাকে বিদেশে পাঠাবেন? কিন্তু দেখেন, গরিবের ছেলে মেয়েদের জন্য আমাদের দেশে এখন চালু হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা, নন ফর্মাল এডুকেশন। 4 বছর পর্যন্ত ইউসিবি স্কুলে পড়িয়ে তাকে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে। তখন আমি যখন এই কথা কোনো এক সভায় বললাম, একজন সরকারের উচ্চ পর্যায়ের সচিব, আরেকজন এনজিও লর্ড আমাকে বলেন, আমরা গরিবের ছেলেদের 4 বছর পড়াচ্ছি, আপনি সেটারও বিরোধিতা করছেন? আমি যে উল্টো, বুঝলি রাম, আমি তার বিরোধিতা করছি না। আপনার ছেলে মেয়েকে 4 বছর ছেলে আপনি যখন বাধা দেবেন না, প্রাথমিক শিক্ষা শেষ না করা পর্যন্ত তাকে বের হতে দেবেন না, অন্যের ছেলের জন্য আপনি এই আইনকে কেন সিদ্ধ করছেন? এই বৈষম্য কেন? হ্যাঁ, কাজের ক্ষেত্রে আমার পয়সা নাই, গরিবের ছেলেকে আমি পড়তে দিতে পারছি না, সেটার জন্য আপনি তো অন্তত অধোবদন হবেন, একটু শিক্ষার জন্য তার জন্য একটু অনুতপ্ত হবেন, ক্ষমা প্রার্থনা করবেন। তা না করে আপনি গৌরব করে বলছেন গরিবের ছেলে 4 বছর পড়লে হবে সে ঠোঙা বানাতে শিখবে। এইটা হচ্ছে আমাদের প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রায় 50 বছর পর। যদি পাকিস্তান আমাকে অনুমতি দেন, এটাও আমাদের প্রজাতন্ত্র ছিল, তার আগে বিশেষণ যাই থাকুক না কেন, তাহলে তো প্রায় 80 বছর। ভারতবর্ষ আমাদের পাশে, ওখানে আর পাকিস্তানের শোষণটা একটা 23 বছর পর্ব ছিল না, সেখানে কি অবস্থা, খোদ পাকিস্তানে কি অবস্থা, একই অবস্থা তো। তাহলে আমাদের দেশ দুইটা একই অবস্থা কেন? এই গোড়া যেতে হবে। এই জন্য আমি বলছি, কেন আমাদের উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে এখনো স্বদেশী ভাষা চালু হয়নি, তার পিছনে অনেক সমস্যা আছে। আমাদের 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের ইচ্ছার অভাব। আমাদের ইচ্ছার অভাব কেন? কারণ আমাদের রাষ্ট্র যারা চালাচ্ছেন, যদিও আমরা গণতন্ত্র বলি, তারা জনগণের ইচ্ছা অনুসারে রাষ্ট্র চালাচ্ছেন কিনা এতেই প্রমাণিত হয় সন্দেহটা।
না, তারা চালাচ্ছেন না। এই রাষ্ট্র জনগণের ইচ্ছে যদি চলতো তাহলে অধিকার যতটুকু সম্পদ আছে সেটা বিলিবন্টন সমানভাবে হতো। কেন এখনো দেশের সার্বজনীন প্রাথমিক বিদ্যালয় চালু হয় না? কেন আপনাকে নিজের 1 বিঘা জমি দিয়ে স্কুলের ঘর স্থাপন করে ওই ব্রিটিশ আমলের মতো মঞ্জুরির জন্য সরকারের কাছে এমপি মুক্ত হওয়ার জন্য আবেদনের জন্য 10 বছর অপেক্ষা করতে হবে, অথবা কখনো কখনো 20 বছর অপেক্ষা করতে হবে? এগুলিতে প্রমাণ হয় রাষ্ট্র শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন নাই। এখন অঙ্কের হিসাব পিছিয়ে আপনারা যতই দেখেন 74 জন অথবা আগামী বছর 84 জন সাক্ষরতা সম্পন্ন হয়েছে, সেখানেও কি এক ধরনের ফাঁকিবাজি নেই? স্বাক্ষর কাকে বলে? যে নাম স্বাক্ষর করতে পারে সেই স্বাক্ষর। কিন্তু সাক্ষরতা যদি ইউনেস্কোর গৃহীত সংজ্ঞা আপনি গ্রহণ করেন, যে পত্রিকা পড়তে পারে, বুঝতে পারে, চিঠি লিখতে পারে, 6 জনের বেশি শিক্ষিত পাবেন। এই হচ্ছে আমাদের 1947 সালে যখন বাংলার তৎকালীন বাংলার সবচেয়ে পশ্চাৎপদ অবহেলিত অঞ্চলকে নিয়ে পূর্ববঙ্গ প্রদেশ গঠিত হয়, যেটা পরবর্তীকালে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ হয়েছে। এটা ছিল সবচেয়ে দুর্বল অংশ শিক্ষা দীক্ষার দিক থেকে। সারা ভারতে তখন শিক্ষার হাত ধরা হতো, যেটাকে এখন 74 বলা হচ্ছে, সেটা ছিল সারা ভারতে 12, আর পূর্ব বাংলা ছিল 6। মানে এটা ছিল একটা অত্যন্ত পশ্চাৎপদ অঞ্চল। তাহলে এখানে শিক্ষার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া উচিত ছিল। নিয়েছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে পাকিস্তান হওয়ার ফসল 1952-53 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল ব্রিটিশ আমলে, এটা হচ্ছে রাজশাহী স্কুলে। পাকিস্তান আমলে 3টা বিশ্ববিদ্যালয় হয়েছে সরকারি, এইটা 1952-53-তে, চট্টগ্রাম 1966-তে, জাহাঙ্গীরনগর 1970-এ। এই 3টা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে হয়েছে। এর মধ্যে বুয়েটও আছে, সেটা তো আগে থেকে ছিল কলেজ। তো আপনার এই কাহিনী, এইগুলিকে আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলি। কিন্তু এইগুলিতে যাওয়ার আগে একটু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাই। কলকাতা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয় তখন কলকাতার ভিতরে পড়ানো হতো না। অনেকে তো জানেন কলেজগুলিতে পড়ানো হতো। এই যে আমরা বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 জন গ্রাজুয়েটের একজন, এবং তিনি কয়েক নম্বর পেয়ে ফেল করেছিলেন, তাকে গ্রেস দিয়ে পাস করা হয়। আবার তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন একথা সত্য, যে ওটা আপনি রাজশাহী বোর্ড থেকে পাস করেছেন, ওটা ছিল বোর্ড। উনি করছেন মহসিন কলেজ থেকে, মানে হুগলিতে মহসিন ফান্ডের ভিত্তিতে টাকা তৈরি পাস করেছেন। তখন কলেজ থেকে পড়ানো হতো। একেবারে 19 শতাব্দী যখন শেষ হয়ে গেল তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ানোর জন্য ব্যবস্থা করা হলো। কিন্তু বলা বাহুল্য ইংরেজিতেই পড়ানো হতো, কারণ ইংরেজরা তখন ভাইস চ্যান্সেলর 2-1 জন করে ভারতীয় ভাইস চ্যান্সেলর হতে শুরু করছেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় 1892 থেকে প্রথম ভাইস চ্যান্সেলর হলেন, তারপরে আশুতোষ মুখোপাধ্যায় হলেন। গল্প সংক্ষেপ করে আনছি, আশুতোষ মুখোপাধ্যায় তখন শিক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন কুমিল্লার একটা গ্রামের স্কুলের হেডমাস্টার দীনেশ চন্দ্র সেনকে, যিনি ইংরেজিতে পাস করেছেন এবং যিনি বাংলা ভাষায় বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন 1896-তে, বঙ্গভাষা ও সাহিত্য 2 খণ্ডে। এই বইটা ভালো, রবীন্দ্রনাথ ঠাকুর এটা রিভিউ করেছেন। সুতরাং তাকে ডেকে চাকরি দিলেন আশুতোষ মুখার্জি, স্কুল থেকে টেনে এনে বিশ্ববিদ্যালয়ে। তখন তার বেশ ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ছিল। তিনি তাকে কাজ দিলেন, তুমি ইংরেজিতে বাংলা সাহিত্যের ইতিহাস লেখো। তিনি 4-5 বছর চেষ্টা করে 1909 সনে নাগাদ হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার বা হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার একটা বই বের করলেন। এটা দেখে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা মার্গারেট, ওনার একটা নাম ছিল, সুন্দর একটা নাম ছিল না, কি নাম যেন ওনার নাম, নিবেদিতা ভগিনী, উনি দেখে দিয়েছিলেন। তো সেই বই কেন দিয়েছেন বলে কি, আমি ভবিষ্যতে বাংলা বিভাগ খুলতে চাই। কবে? সেটা খুললেন 1920-এর দশকে এসে। সেই বিভাগের ডক্টর শহীদুল্লাহ সাহেব প্রথমে শিক্ষক হলেন, ইত্যাদি ইত্যাদি, আপনার কাহিনীগুলো জানেন। কেন কখন বললে কি, তোমাকে না বলেছিলাম দিনেশ আমার ইচ্ছা আছে ভবিষ্যতে বাংলা বিভাগ খুলবো, তাই তোমাকে পাঠ্য বই নাই, এই জন্য তোমাকে ইংরেজিতে বাংলা সাহিত্যের ইতিহাস লিখতে বললাম। উনি একটা বিরাট বই লিখলেন, প্রায় 1000 পৃষ্ঠা। আগে একটা বাংলায় লিখেছিলেন, তার 10-15 বছর পর ইংরেজিতে বেরোলো, সেইটা পাঠ্য বই, এখন আমরা সেটা পড়ি। তার অনেক কিছু পরিবর্তিত হয়েছে। এরপরে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ইতিহাস লিখেছেন বা সেটা বের করেছেন, পরিবর্তিত হয়েছে। কিন্তু বাংলা ভাষায় তিনি যে বইটা লিখেছিলেন সেটা ইংরেজি বই পড়ো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই পাওয়া গেল। আমি এই কথাই বলছিলাম, বিশ্ববিদ্যালয়ে যারা লেকচারার তারা তাদের লেকচার নোটগুলো প্রত্যেকটা ছাত্রদের না দিয়ে যদি জনসাধারণের দিকে সারা দেশের জন্য প্রকাশ করতেন, তাহলে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পড়তে পারত, এবং কে কি লেকচার দিচ্ছেন সেটাও একটা জনসমক্ষে পরীক্ষা হতো। আমাদের একটা জনপ্রিয় যুক্তি হচ্ছে, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন সেটা বললেন যে আমাদের পাঠ্য বই নাই। উনি বলেন আচ্ছা ছলায় ভাষা অনুবাদ করতে হবে। আমি সবিনয় যোগ করলাম, অনুবাদ চিরদিন করতে হবে না আমাদের।
অনুবাদ হচ্ছে এক ধরনের ব্যাখ্যা। আপনি যখন একটা বই পড়ে যান, ধরেন একটা কবিতার বই পড়লেন, বাড়িতে গিয়ে আপনার মা ইংরেজি পড়তে পারে না, মা জানেন তুমি সারাদিন কি পড়লা বাবা, একটু বলো দেখি আমাকে। মাকে আপনি একটু বুঝিয়ে বলবেন না, আপনাকে অক্ষর অক্ষর বলা তো দরকার নাই, মোটামুটি কবিতাটাতে কি আছে, এই যে বলে না টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড বলে একটা কবিতা আছে, আচ্ছা এই কবিতা লিখেছে আমরা সবাই খোকা মানুষ, আমরা সব ঘেনা মানুষ, আমরা সব ওই মানুষ, আমরা সব রুকু প্রান্তরে বাস করি, এই কথাটা মাকে বোঝাবার সময় আপনি তো বলবেন। সেটা প্রথমে এরকম অর্ধেক অনুবাদ হবে, সেই অনুবাদ পরবর্তীকালে আরেকজন আপনার অনুবাদ, না না আপনি তো ওই লাইনটা বাদ দিয়েছেন, আপনার অন্য কলিগরা তো অলস বসে থাকবে না, ছাত্ররা বসে থাকবে না, আস্তে আস্তে অনুবাদটা পূর্ণ হবে, এটা সম্পূর্ণ করার কাজ। তাহলে আমাদের যে শিক্ষকরা বলেন বিশ্ববিদ্যালয়ে আমি বেতন নিচ্ছি, পরিশ্রম করছি, আমি জানি আমরা 4টা কোর্স করাই, 5টা কোর্স করাই, আমি আপনাদের রুজি হালাল নয় এটা বলার পক্ষে নয়, কিন্তু আপনি কি সরকার করছেন? অর্থাৎ একজন শিক্ষক সারা জীবনেও একটি বই লিখতে পারবেন না কেন? যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে ধরেন, আমি জানি না রাজশাহীতে কত শিক্ষক আছে, অর্থাৎ 500-600 শিক্ষক আছে, 1000ও থাকতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু 2000 শিক্ষক, আল্লাহ তাদেরকে হায়াত লক্ষ্য করেন। প্রত্যেক, আমি জানি শিক্ষকদের মধ্যে আম যখন আপনি নেবেন, লিচু যখন নেবেন, তার মধ্যে কয়টা পচা থাকে, আপনি শতকরা 20টা পচা ধরেন, তাহলে বাকি যে শতকরা 80টা ভালো লিচু, রাজশাহীতে লিচুর সিজন আসতেছে, সেইগুলো সেই শিক্ষকরা প্রত্যেকে যদি একটা করে বই লিখে 5 বছরে, তাহলে আমাদের পাঠ্য বইয়ের সংকট দূর হয়। কয়টা পাঠ্য বই শিশুরা পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে? অনেকে বলবেন না পদার্থবিজ্ঞানের বই তো বাংলা লেখা যায় না। আচ্ছা, সত্যেন্দ্রনাথ বসুর নাম আপনারা সকলে শুনেছেন, মেঘনাথ সাহার নাম বেশি শুনেছেন, আমি একেবারে অজ্ঞ মানুষ, এই দুজনের বাংলা লেখা আমি পড়েছি, আরো অনেকে পড়েছি। সত্যেন্দ্রনাথ বসু, যাকে বোস আইনস্টাইন থিওরির প্রবক্তা, যার লেখা আইনস্টাইন অনুবাদ করেছেন ইংরেজি থেকে জার্মান ভাষায়, সেই লোক অনেকদিন বেঁচে ছিলেন, 1974 পর্যন্ত। তার বিজ্ঞানের সংকট অন্যান্য প্রবন্ধগুলি পড়ে দেখেন, তার যে রচনাগুলি বেরিয়েছে, ফিজিক্সের হেমোগঠিন তত্ত্ব নাই যেটা বাংলা লেখা যায় না, উনি বলছেন। আর ইংরেজিতে লেখা যায় ফিজিক্স, তো বাংলা লেখা যাবে না কেন? এমনকি অনেকে মনে করে গণিত বোধহয় এমন একটা জিনিস যেটা বাংলায় করা যাবে না, কিন্তু গণিত যে একটি ভাষা, এটা খেয়াল করছেন। অসুবিধা কি? ইংরেজি গণিতে তো আমরা আলফা, বেটা, গাম্মা, পাই এগুলি লিখি, তো লিখি না? সেটা ইয়োটা এসব লিখি না? সব গ্রিক অক্ষর জানতে হয়, নাহলে আপনি অঙ্ক করতে পারবেন না। তো ইংরেজিতে অক্ষরগুলো এ বি সি এক্স ওয়াই জেড, অসুবিধা কি? বাংলা এটা অনুবাদ করার দরকার কি? অনেকে প্রযুক্তি করে, দুর্জনের ছলের অভাব হয় না, তাহলে অক্সিজেনের কি বাংলা করবেন? পাকিস্তানে আমরা চেষ্টা করেছিলাম, ডক্টর নামুগব সাহেব অদ্ভুত অনুবাদ, জবক খান যান, অমৃত খান, অসুবিধা নাই, ইয়াবক খাস, ইয়াবক শাহ, এটাকে জবক খান বলি আর কি বাংলায়। সংস্কৃত থেকে করতে চাইছেন উনি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উপাচার্য বলবেনই না, কেন জানেন? বলে এটা হিন্দুদের আচার্য শব্দ, এটা আমি বলবো। তো কি বলবেন? উনি বলবেন অধ্যক্ষ। তাহলে এটা তো হয় না ভাই, উপমহাধ্যক্ষ। অধ্যক্ষ মানে কি? যিনি অক্ষ ধরে থাকেন, অক্ষ ধরে রাখেন, অক্ষ মানে দাঁড়, নৌকা যে বার, অক্ষ ধরে রাখার অধিকার যার, তিনি হচ্ছেন অধ্যক্ষ, অধি অক্ষ, এই আর কি সংস্কৃতে বললে। বাংলায় পড়া সহজ, এটা বলা আমার উদ্দেশ্য না, কাউকে প্রতারিত করতে আমি এখানে আসিনি, আমি কোনো প্রজেক্ট করছি না। চেষ্টা করলে, সম্মিলিত চেষ্টা করলে এটা করা যায়। বাংলাতে পড়তে পড়তে ভাষা তৈরি হবে। অনেকে বলে দর্শনের কথা বাংলায় করা যায় না, আমাদের গৌতম বুদ্ধ যে দেশে ধর্ম প্রচার করেছেন যে ভাষায়, সেটা ঠিক সংস্কৃত নয়, এটাই প্রমাণ করে এটা প্রাকৃত ভাষা। ওই প্রাকৃত ভাষা থেকে অপভ্রংশ ভাষা, তার অনেক অপভ্রংশ আছে, তার থেকে একটা অপভ্রংশের সূত্র ধরে বাংলা তৈরি হয়েছে। উনি যে জর্জ আব্রাহাম গ্রিয়াসনের নাম করলেন, উনি ঠিক ওই বই লেখেননি, উনি ওটা বলে জরিপ করেছেন, এটার নামে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, তাতে বাংলা আছে, অন্য ভাষার অনুবাদ দিয়েছে। আমি বলার পক্ষপাতী নয় যে বাংলায় পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, কিন্তু পৃথিবীর 10টা ভালো ভাষার মধ্যে বাংলাও তো একটি, তাহলে বাংলা এটা করা যাবে না কেন? আর আমি শুধু বাংলা করার পক্ষপাতী না, পৃথিবীর সব দেশেই যেটা তার মাতৃভাষা সেটাই করা উচিত। তাহলে আমাদের অভাবটা কোথায়? আমি এটা জিজ্ঞেস করি, এটা হলো ইচ্ছা। আমাদের ইচ্ছার অভাব হয়েছে। ইচ্ছা হয়েছে কেন অভাব হয়েছে? এটার কারণ আছে। একটা অনেক প্রথমে মনে হবে মানুষ যা বলে তাই যদি তার মনের ভাব হতো, তাহলে ভাষার দরকার হতো না। আমি আকার ইঙ্গিতে পশু পাখির জীবনকে চলছে না, আর্টিকুলেট ভার্বাল ল্যাঙ্গুয়েজ তো নাই, বাঘ ভালুক সমস্ত প্রাণী তো চলছে। তো মানুষের বৈশিষ্ট্যটা কি? মানুষ ভাষা পড়ার সাথে সাথে মিথ্যা কথা বলতে পারে, অর্থাৎ যা বলতে চায় তা না বলে অন্য কথা বলতে পারে। সেই কারণে আমরা প্রতিবাদ থেকে বাংলা ভাষা বই লেখা যাচ্ছে না, বাংলা ভাষায় যেহেতু বই নাই, সুতরাং আমাদের ইংরেজি পড়তে হবে। আমি ইংরেজিতে পড়ার বিরোধী নই, আপনি যদি রাশিয়া যান তো রুশ ভাষা পড়েন, তো
তো রুশ ভাষা থেকে পড়ে সেখানে রুশ ভাষা পড়াতে পারবেন না, আপনাকে অনুবাদ করে পড়াতে হবে। এই ঘটনা ইংরেজি ক্ষেত্রেও সত্য হতে পারতো, কিন্তু একটা কারণে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সামাজিক মর্যাদা, অহংকার। ইংরেজি বললে একটু আপনার জ্ঞানটা অনেক বেশি জ্ঞান গর্বময় হয়। এইটা সত্য কথাই। এর কারণ কি, এটা ক্ষমতার সাথে জড়িত, প্রথম দিকে দৃষ্টিপাত করি না আমরা। এই জন্য আজকে দেখেন স্বাধীন হওয়ার পর বাংলাদেশে আমাদের ইংরেজি শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু পরিমাণগত বৃদ্ধি হচ্ছে। উচ্চ শ্রেণীর লোকজনের কিন্ডার গার্ডেন গুলো প্রাইমারি স্কুলে যেখানে অল্প খরচে বা বিনা খরচে পড়া যায়, তার পাশে এমন সব কিন্ডার গার্ডেন আছে যেখানে মাসে 30,000 টাকা দিয়েও আসন পাওয়া যাচ্ছে না। এইগুলো আমাদের ভাববার বিষয়। আমাদের দেশে যেন কোনো সরকার নেই, কোনো রেগুলেশন নেই যা, এবং দেখেন আপনি আমার ছেলে মেয়েরা হয়তো এ লেভেল ও লেভেল দিচ্ছে, এটা আমি নিজেকে আপনার চেয়ে বেশি পবিত্র প্রমাণ করার জন্য কথাটা বলছি না, কিন্তু একটা স্বাধীন দেশে আগে শুধুমাত্র যারা বিদেশে কূটনৈতিক সূত্রে চাকরি করতো, বিদেশে পড়ে এসে তাদের জন্য এগুলো থাকতো। এখন তো আপনি জাতীয় শিক্ষাকে অবহেলা করার মতো সম্পূর্ণ উন্মুক্ত লাইসেন্স দিয়েছেন গ্লোবালাইজেশনের নামে। এটা নিয়ে কোনো আলোচনা আছে সংসদে? কোনোদিন আলোচনা হয়েছে এ লেভেল ও লেভেল নিয়ে? তাহলে হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ে আসার সময় কেউ কেউ ইংরেজি মাধ্যম থেকে আসছে, আর কেউ বাংলা মাধ্যম থেকে আসছে। এখন আপনি লেকচার দেবেন যে ভাষায় দেন না কেন, বাংলায় লেকচার দেওয়া যে বিষয়ে সম্ভব না, ঠিক আছে, অর্ধেক ইংরেজিতে দেন, অর্ধেক বাংলায় দেন, 5 বছর পরে এটা পুরোপুরি বাংলা হয়ে যাবে। সমালোচনার মধ্যে দিলে একটা নুড়ি পাথর যেমন অনেক উপর থেকে ফিরে আসে, সুরমা নদী দিয়ে যখন আসতে থাকে সিলেক্ট করে যান, কিন্তু পাথর গোল গোল হয়ে যায়, মসৃণ হয়ে যায়। এই ভাষাও তাই। আমি এই জন্য প্রথম কথাটা বলেছিলাম ইচ্ছা, এখন দ্বিতীয় কথা বলি ব্যাপ্তি। বলে নানা বিষয়ে কি বাংলা পড়ানো সম্ভব, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা প্রথম দিকে বিজ্ঞানের বিষয়গুলো পড়ানো অন্তত কঠিন হবে, কৃষি বিজ্ঞান, অনেকগুলো চিকিৎসা বিজ্ঞানের এত সপ্তাহ আপনি করবেন কিভাবে। কিন্তু বেশি দিন আগে নয়, 500-700 বছর আগেও ইউরোপের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আরবি বই থেকে অনুবাদ করা ল্যাটিন ভাষায় পড়ানো হতো। একটা ওদের আল আসুরি বলে এক ভদ্রলোক ছিলেন, তার লেখা একটা বই ফার্মাকোলজি বলবো, ফার্মাকোপিডিয়া বলতে পারেন, সেটা 1000 খানিক পৃষ্ঠার বই ছিল, দুভাগে ভাগ করা ছিল। এক অংশের নাম হচ্ছে ডিজিজেস অফ দ্য রিচ, আর এক অংশের নাম ডিজিজ অফ দ্য পুয়ার। এখন আপনি দেখতে পাচ্ছেন না, বড়দের লোক হচ্ছে বলে বড় লোকদের, তাদের কোলেস্টেরল বেশি হয়, তাদের আর্টারি বন্ধ হয়ে যায়, তারপর তারা হার্ট ফেল করে মারা যায়। আর গরিব লোক অপুষ্টিতে ভোগে। উনি সুন্দর করে বুঝতে পেরেছিলেন সেটা 2 প্রকারের রোগ আছে, গরিবের রোগ এবং ধনীর রোগ। এটা আরবিতে লিখলেও বোঝা যায়, ল্যাটিনে লিখলেও বোঝা যায়। এখন আবার ব্যাক টু ইংলিশ ট্রান্সলেশন, আমি এটা পড়েছি প্রফেসর আব্দুল সালামের লেখা, পদার্থবিদ্যার নোবেল পুরস্কার প্রাপ্ত পাকিস্তানি, যিনি ইতালিতে থাকতেন। তো যা হোক, আমার মনে হয় উচ্চশিক্ষার বিজ্ঞান যদি আপনার ইচ্ছা থাকে, বিজ্ঞান শুদ্ধ, শিল্পকলা শুদ্ধ, সব বিষয়ে বাংলায় করা যায়, শুধু ইচ্ছাটা দরকার। এখন তৃতীয় কথাটা বলবো, সেটা সংগঠন, উদ্যোগটা কে নেবে। এই জন্য আমরা বহুদিন সাধনা করেছিলাম বাংলা রাষ্ট্রভাষা চাই, সংগ্রাম করেছিলাম। আমরা দেখেছিলাম প্রথম বাধা ছিল ইংরেজরা 1940 সনে, তারপরেও আশুতোষ মুখার্জি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, উনি তো মারা গেছেন 1925 সনের দিকে, 23-24 সনে মারা গেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 25 সনে মারা গেছেন। 1940 সনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেয় এখন থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা মাতৃভাষায় দেওয়া যাবে। এর আগে কিন্তু আমার বাবা ম্যাট্রিকুলেশন ইংরেজি মাধ্যমে দেওয়ার ছাত্র ছিলেন 1933 সনে। এখন 1940 সনে বাংলা মিডিয়াম ম্যাট্রিক দেওয়া যায়। লোকে বহুদিন অভ্যাসগত ইংরেজিতে দিয়েছে। লোকেন আমি 1973 সনে এসএসসি পাস করেছি, আমি বাংলা মিডিয়ামে লিখেছি। কিন্তু যখন চট্টগ্রাম কলেজে ভর্তি হলাম, দেখি যে সব ভালো ছাত্র ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দিচ্ছে। কারণ আমাদের তো প্রতিযোগিতা পরীক্ষা, দুটো বেশি নম্বর পেতে হবে। মাস্টাররা বললো কি, মিয়া ইংরেজিতে লেখো, তাহলে নম্বর পেতে। তো পরীক্ষায় ফার্স্ট হইতে চাও, ইংরেজি লিখতে হবে, বাংলা লিখে কেউ ফার্স্ট হইতে পারে না। সত্য কথাই। তখন আমি সুইচ করলাম, বলে ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। আমি বলছি ইংলিশ ইজ থিকার দেন বেঙ্গলি। তো আমি লিখলাম পরীক্ষা পাস করার জন্য, আমার লক্ষ্য আল্লাহ তাআলা অভিষ্ট পূর্ণ করলেন। তো এখন ইউনিভার্সিটিতে এসে দেখতে ইংরেজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 1975 সনে ভর্তি হয়েছি, 76 সনে শুরু করেছি, আমরা ইংরেজি মিডিয়ামে পড়েছি। কিন্তু আমাদের লেকচার মাস্টাররা একজন ছাড়া কেউ ইংরেজি দিতে পারতেন না, এটা হলো বাস্তব সত্য। আমাদের দ্বিতীয় অভাব হচ্ছে ভালো শিক্ষকের। ইংরেজিও যদি আমাদের ইংরেজি শেখানো যে দরকার হয়, আমাদের গন্ডায় গন্ডায় শিশুদের নিয়ে ইংল্যান্ডে আমেরিকা থেকে পড়াই আনলে হয়। এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্যে আমি বলি, আমাদের প্রত্যেকে চাকরি চাই, এটার মধ্যে কোনো দোষের কিছু নেই, তাদের লজ্জার কিছু নেই। এখন সবাই বলে শিখি, ছেলেমেয়েরা পিছনের সারিতে যারা বসে শুধু বিসিএস গাইড করে, শিক্ষক লেকচার দিচ্ছে অ্যাস্থেটিক্স এর উপর, উনি বিসিএস গাইড করতেছেন।
এটা অভিজ্ঞতার মধ্যেই পড়ে, কিন্তু তাদেরকে আমি দোষ দেবো না, কারণ এখানে আমি বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আমাদের শিক্ষকরা যা পড়াচ্ছেন এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, সুতরাং আমার পরীক্ষার সাথে যা সম্পর্কিত নয় আমি ওই সিলেবাসটাই লক্ষ্য করি আমাকে 1400 নম্বরের পরীক্ষা দিতে হবে। আপনি সিলেবাস ওইভাবেই গঠন করেন যে সেখানে 200 নম্বরের বাংলা হয়তো আছে আপনি নেবেন, কিন্তু সেখানে যে প্রশ্নগুলি করে এগুলি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন, এগুলি আমি ক্লাস 5-এ পড়ে আসছি। অর্থাৎ এই নিম্নমানের বাংলা আমরা জানি না, এবং যারা বাংলা পরীক্ষা নিচ্ছেন তাদের পরীক্ষা কে নেবে, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্নকর্তারাও শত শত ভুল নয়, তাদেরও মানে ভাষা সম্পর্কে কোনো জ্ঞানই নাই। এখন আমি বলি সারা দেশ সম্পর্কে কয়েকটা খারাপ কথা বলি। আপনাদের কয়টা বাংলা ব্যাকরণ আছে আমাদের দেশে? ব্যাকরণ দিকে কেউ ভাষা শেখে না। আমি বহু বিশ্ববিদ্যালয়ের মাস্টারকে দেখেছি, তার থেকে ভালো বাংলা ব্যাকরণ লিখতে পারেন যারা লিখেছেন সেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এটা পড়াচ্ছে, ওটা বাংলা ব্যাকরণই নয়। বহুদিন আগে হরপ্রসাদ শাস্ত্রী নামক বড় পণ্ডিত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসেছিলেন, তিনি বলছেন এই পর্যন্ত যত বাংলা ব্যাকরণ লিখিত হয়েছে, এটা 1920-এর দশকের কথা, তার অর্ধেকটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ আর অর্ধেকটা হচ্ছে ইংরেজি ব্যাকরণ, একটু বাংলা ব্যাকরণ নাই। এবং তারপরে 100 বছর পার হয়েছে, আমি বলবো এখন একটু বাংলা ব্যাকরণ নাই। কিন্তু একটি বাংলা ব্যাকরণ সৌভাগ্যক্রমে আমি পেয়েছি, সেটা কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীরও আগে লেখা। এই ভদ্রলোকের নাম রাজা রামমোহন রায়। উনি 1826 সনে কলকাতার স্কুল টেক্সট বুক সোসাইটির জন্য একটা ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছিলেন। সেটার নাম কি, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি বানান লিখছেন BENGALEE, বেঙ্গলি নয়। এখন তো আমরা শব্দটা বাদেছি, আমরা বেশি স্মার্ট হয়েছি যে নাম দিচ্ছি বাংলাকে ইংরেজিতেও বাংলা লিখতে হবে। তাতে বাংলা ভাষার কোনো উপকার হবে কিনা জানি না, বরঞ্চ আমাদের ইংরেজি বলতে একটু অসুবিধা হয়। বেঙ্গলি না বললে বেঙ্গল কথাটা কিভাবে আসছে সেইটা না দিয়া আমি বলতে চাচ্ছি বাংলা ভাষা যে একটি বাংলা ভাষা সেটা অষ্টাদশাব্দের শেষেও জানা ছিল না। আপনার একটা উদাহরণ দিই, যে বইকে প্রধানত বলা হয় বাংলা ভাষায় মুদ্রিত প্রথম বই, নেথানিয়াল ব্রাসি হালের, তার বাংলার নাম এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। উনি ভূমিকা লিখছেন কি, বাংলাদেশে যে একটা ভাষা আছে এটা আমরা জানতাম না, আমরা যেটা হিন্দি ভাষার একটা উপভাষা মনে করতাম। এখন দেখি যে বাংলাদেশের ভাষাটা হিন্দি নয়, মানে উর্দু নয়, হিন্দুস্তানি নয়। সুতরাং এটাকে কি নাম দেব উনি বুঝে উঠতে পারছেন না, নাম দিয়ে দিলাম বাংলাদেশের ভাষা, নাম দিয়েছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপরে নাম হয়েছে উইলিয়াম ক্যারির সময় 1800 থেকে নাম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং রামমোহন রায় সেটা ফলো করে 1826 লিখেছেন। এটা তিনি আবার 7 বছর ধরে বাংলা লিখেছেন গৌড়ীয় ব্যাকরণ। তখনও তিনি মন যে স্থির করতে পারেন নাই, বইয়ের উপরে লিখছেন গৌড়ীয় ভাষার ব্যাকরণ, ভিতরে লিখছেন গৌড়ীয় ব্যাকরণ, মানে এখনো মনটা ঠিক স্থির হয়ে ওঠে। এখন আমরা জানি না বাংলা ব্যাকরণ বলতে কোথাও মন ভরে না, প্রাণ ভরে না, বলে বাংলা ব্যাকরণ বলবো না, বাংলা ভাষার ব্যাকরণ বলবো। অনেকেও জানে না বাংলা এবং ভাষা কি দুটো আলাদা শব্দ না এক শব্দ। সম্প্রতি অসীম চট্টোপাধ্যায়ের বই নিয়ে গতকালকে আমি আলোচনা করলাম, উনি একটা বিরাট বই লিখেছেন নকশাল বাড়ি নামা, এক শব্দ। তার মানে বলছে ভদ্রলোক আর যাই জানুক বাংলা জানেন না, কারণ বাংলা ভাষা জার্মান নয়, বাংলা ভাষা সংস্কৃত নয়, এই লেসনটা তিনি পান নাই। নকশাল বাড়ির সাথে তিনি বললেন কি না, যখন ক্লাব নামা এক শব্দ করি তার যদি মনে করেন নকশাল বাড়ি নামা কোনো সুবিধাটা কি মানে, কিন্তু এতগুলি শব্দ একসাথে লেখার এই রীতিটা জার্মান, এই রীতিটা সংস্কৃত। বাংলা যে তার থেকে আলাদা হয়েছে এই জন্য যে বাংলা শুধুমাত্র আর্য গোত্রের ভাষা থেকে তৈরি হয় নাই। এইখানে আগে যে লোকজন ছিল তারা তো বোবা ছিল না, তারা কোনো না কোনো ভাষায় কথা বলতো। এই রাজশাহী অঞ্চলে বা চাঁপাইনবাবগঞ্জে এখানে যারা কথা বলতো মুন্ডারি গোত্রে, যাদেরকে সাঁওতাল বলা হয়, তাদের ভাষার প্রভাব বাংলায় এত বেশি, সংস্কৃত এখানে পুরোপুরি না। আমরা সংস্কৃতি বলতাম। বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলতো, এই জন্য আপনি সিলেটের ভাষা রাজশাহীতে বোঝেন না, রাজশাহীর ভাষা চট্টগ্রামে বোঝে না, অনেক কারণ আছে। কিন্তু সব মিলিয়ে একটা বাংলাদেশ হয়েছে, বৃহৎ বাংলাদেশ হয়েছে, যার কিছু অংশ ভারতে, কিছু অংশ আমরা বাংলা স্বাধীন রাষ্ট্রে। এইখানের ভাষার মধ্যে ব্যাপক কোনো গন্ডগোল মানে আঞ্চলিকতা থাকা সত্ত্বেও একটা বাংলা ব্যাকরণ। রামমোহন যে লিখেছিলেন, আমি একটা কথা বলে শেষ করে এই গরমে আপনাদের শাস্তি দিব না, কেন বাংলা লেখা সম্ভব হচ্ছে না, এখনো একটা ভালো ব্যাকরণ হয় না, কোনো ব্যাকরণে এই জিনিসটা পাইনি, রামমোহনের ব্যাকরণে আছে। বাংলায় ক্রিয়া অনেক রকম শব্দ আছে না, গ্রামার থেকে উনি পাণিনির ব্যাকরণ ধরে লিখেছেন, ভাষার যে কোনো শব্দকে দুভাগে ভাগ করা যায়। একদল শব্দকে বলছেন অব্যয়, যা পরিবর্তন হবে না, ব্যয় নাই যা, ব্যয় মানে কি আয়ের উল্টো, বি আর ব্যয়। তো একদল শব্দ হচ্ছে যা ব্যয় হয় না, পরিবর্তন হয়, কিন্তু এবং এগুলি সবসময় একরকম থাকবে, এমন আ উ ফা এগুলো বদলাবে না, এগুলো হচ্ছে অব্যয় শব্দ। আর বাকি শব্দগুলো ব্যয়, ব্যয়গুলো আবার দুই রকম,
কতগুলো হচ্ছে নামবাচক শব্দ, যেদিকে এখন আমরা বিশেষ্য বলি, তো বিশেষণটা বা তার জাত তৈরি হবে, বিশেষণ তৈরি হবে। আরেকটা শব্দ যেগুলো আমরা ক্রিয়া বলি, ক্রিয়াবাচক শব্দ বলি, এই দুটোই পরিবর্তন হয়। যেমন সর্বনাম আমি, আমি তো অন্য জায়গায় এটা বই, এটা কার বই? আমার বই, তাহলে আমার, আমাকে দাও, বদলাচ্ছে, এটাকে ডিক্লারেশন বলে। কিন্তু ক্রিয়ার সাথে আপনার কর্তার মিল অমিল নিয়ে আমি খেলি, তুমি খেলো, আপনি খেলেন, সে খেলে, উনি খেলেন, ওরা খেলে, এই যে বদলায়, এটার নাম একসাথে খেলা করা, ইংরেজি বলে কনজুগেশন। এটা ল্যাটিন থেকে আছে কনজুগাসিও, মানে একসাথে খেলে। তো এই জিনিসগুলো অনুসারে বাংলা ক্রিয়ার যে ধাতুরূপ 3 প্রকার। আপনি যখন ফরাসি শিখতে যাবেন আপনাকে ধাতুরূপ বলবে, কতগুলি আর এ দিয়ে শেষ হয়, কত ইয়ার দিয়ে শেষ হয়, কত আইয়ার দিয়ে শেষ হয়। বাংলাতে এরকম আছে, বাংলায় 3 রকম ক্রিয়া আছে। আমি নিয়মিত গুলি বলছি, কিছু অনিয়মিত আছে। নিয়মিত গুলি কি? কতগুলো হবে অন দিয়ে শেষ হবে, যেমন মারণ। কতগুলো ওন দিয়ে শেষ হবে, যেমন খাউন। কতগুলো আন দিয়ে শেষ হবে, যেমন বেড়ান। এগুলো থেকে একটা শব্দ তৈরি করেন। মারণের মধ্যে অন বাদ দেন, তাহলে মার থাকে শুধু, তাহলে তাতে ই যোগ করেন, মারি, আমি মারি, আমরা মারি। কিন্তু যখন যোগ করবেন অ, তখন হবে কি তুমি মারো, এন হলে আপনি মারেন, এ যোগ করলে সে মারে। এইভাবে ক্রিয়া তৈরি হয়। একইভাবে আপনি তৈরি করতেন যেমন বেড়ান, পাড়া বেড়ানি বলে না, বেড়ান একটা ভার্বাল নাউন, অর্থাৎ ভার্ব থেকে নাউন তৈরি হয়েছে, আমরা যেটাকে বলি ইনফিনিটিভ ফর্ম বলি। এইভাবে এই কাজটা রামমোহনে শুধু লিখেছেন, শুনেতে বাবু ব্যাকরণে কোথাও পাবেন না। মানে অন্য যারা লিখেছেন তারা না। বাংলার কত প্রকারের উপসর্গ আছে, বাংলার 55টা উপসর্গ, 56টা উপসর্গ আছে। আমরা সংস্কৃত থেকে বা 21টার কথা জানি, কিন্তু একই রকম বাংলা উপসর্গ আছে 20টা, বিদেশি আছে 15টা। এটা আবার ডক্টর এনামূলকের ব্যাকরণ মঞ্জুরিতে পাবেন। তো আমি বক্তৃতা সংক্ষিপ্ত করি। এই যে ব্যাকরণ কথাটা, এটা কি কথা? এই যে ভাষার কথা বলতে গিয়ে আব্দুল্লাহ নাম সুন্দর বলেছেন যে অজ্ঞানের গঠন ভাষার মতো। ভাষার গঠন কি? ভাষার কি গঠন সেটা খুলে দেখানো তাকে ব্যাকরণ বলে। বেয়ার থেকে ওই ব্যয়ের মধ্যে যেমন আলাদা করছেন, বি আলাদা করেন, তারপরে আকরণ, বি যোগ আকরণ। এখন যে আকারে আছে, আকরণ আছে, ওই যে বেড়ানের মতো অন, এটা ওই যে মারণের মতো, সে আকরণকে যদি উল্টা করেন তাহলে বি আকরণ হয়। এটার ইংরেজি কি? ডিকনস্ট্রাকশন। কিন্তু এখন আমাদের পণ্ডিতদের গলদঘর্ম হয়ে গেছে, পণ্ডিতদের ঘন ঘন বাথরুমে যেতে হয়। ডিকনস্ট্রাকশন একটা শব্দ যাক দেরিতে চালু করেছেন, এটা কি বাংলা করবে? জগৎ বিখ্যাত অধ্যাপিকা শ্রীমতী গায়ত্রী চক্রবর্তী স্পিবাক অনুবাদ করেছেন কি জানেন? পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পত্রিকায় অবিনির্মাণ। মানে অর্থাৎ তিনি যে বিষয় বুঝতে পারেন নাই, এটা হচ্ছে তার নগদ প্রমাণ। এইটা যদি একটা প্রমাণ হতো, আমি আপনাকে একদম শত শত প্রমাণ দিতে পারি। বাংলা ভাষাটা অকারণে নষ্ট হয়নি। যে ভাষা পড়লে বোঝা যায় না, যে ভাষা পড়লে এটা বাংলা বলে মনে হয় না, সেটা তার বাংলা হতে পারে না। বাংলা সংস্কৃতও নয়, বাংলা ইংরেজিও নয়। হরপ্রসাদ শাস্ত্রী সঠিকই বলেছিলেন। আপনার হরপ্রসাদের বাংলা পড়ে দেখেন, কি প্রাঞ্জল, কি তত্ত্বকে, এইরকম ভাষায় আমাদের একটা পাঠ্য বইয়ে লেখা হয় না কেন? আচ্ছা, রামমোহনের একটা উদাহরণ দিয়ে আমি বাক্য বক্তৃতা শেষ করি। রামমোহন কিরকম বাংলা লিখতেন তার একটা উদাহরণ দেখাচ্ছি। তার এই যে ইংরেজি ব্যাকরণটা, এটা আউট অফ প্রিন্ট, বহু বছর, এটা কোনোদিন রিপ্রিন্ট হয়নি। 1906 সনের পরে, প্রায় 100 বছর এটা পাওয়া যায় না। সেইটা আমি একটা বাক্য আপনাদের শুধু পড়ে শুনে বিদায় নিয়ে, এই গরমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে যথেষ্ট হবে না। তো উনি কিভাবে লিখছেন, যে একটা সাধারণ বাক্য বলি, বলে এক বৃহৎ ব্যাঘ্র বন হইতে গ্রামের মধ্যে রাত্রিকালে প্রবেশ করিয়া নানা উপদ্রব তথা ঘুরিকাল ব্যাপিয়া করিতেছিল। উনি তখন দাড়ি কমা দেওয়া শেখেন না, এই জন্য তাকে প্রমোদ চৌধুরী অনেক তীর্যক সমালোচনা করেছেন। 1933 সনে প্রমোদ চৌধুরী রামমোহনের গদ্য বলে একটা খারাপ প্রবন্ধ লিখেছেন, দেশ পত্রিকার 50 সংকলনে আছে। বলে আরে রামমোহন জ্যোতিচিহ্ন ব্যবহার করতে জানতেন না। আরে বাবা, জ্যোতিচিহ্ন তখন কেউই জানতো না। পুঁথিতে শুধু একটা দাঁড়ি দেওয়া হতো, কমা সেমিকোলন, এগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চালু করেছেন। আমি বলছি বাংলা ভাষা জিনিসটা একদিনে আসমান থেকেও নাজেল হয় না, ভুঁই ফোড় উঠে ওঠে না। এটা মানুষের সাধনার ফসল। It's a phenomenology of spirit বলে ইংরেজিতে, মানুষের চেতনার অভিজ্ঞতার প্রকাশ। আবার বলছি, এক বৃহৎ ব্যাঘ্র বন হইতে গ্রামের মধ্যে রাত্রিকালে প্রবেশ করিয়া নানা উপদ্রব তথায় ভুরিকাল ব্যাপিয়া করিতেছিল। পরে এক সাহসান্বিত মনুষ্য সেই পশুর সহিত যুদ্ধ করিয়া তাহাকে নষ্ট করিলেন।
সেই অবধি গ্রামের লোক স্বচ্ছন্দতা পূর্বক আপন আপন কর্ম করিতেছেন। এটা সংস্কৃতমূলক সাধু বাংলা, কিন্তু এই বাংলায় কোনো অস্পষ্টতা নাই। আপনি শব্দগুলো বদলাইতে পারেন, ব্যাঘ্রের জায়গায় বাঘ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমের জায়গায় আমরা যে নুনি লিখে থাকেন, সেজন্য তাকে ক্ষমা করবেন। তিনি পরে যে গদ্য লিখছেন সেটা পড়ে দেখবেন আপনি বাংলায় 7 বছর পরে আরো প্রাঞ্জল। এটা আমি প্রথম চেষ্টার কথাই বলছি। ইংরেজিতে উনি অনুবাদ করছেন এইভাবে, a large tiger entering into a village by night from a forest. রাত্রিকালে গ্রামের মধ্যে, দেখেন কিন্তু সিনট্যাক্স বদলে গেল, রাত্রিকালেটা ইংরেজিতে আগে আসলো। by night from a forest committed various mischiefs. এই দুষ্টামি বলবো আমরা, মিসচিফ করা, বাচ্চারা যে ঢিল মারে, এমনি নাম দিয়েছেন নানা উপদ্রব। এইটা একমাত্র অনুবাদটা আমি বলছি না, একটা নমুনা মাত্র। mischiefs there for a length of time, ঘুরিকাল ব্যাপিয়া। আমরা শুধু ঘুরি বোঝের কথা বলি, ঘুরিকাল বলি না, অনেক কাল, অনেকক্ষণ ধরিয়া, for a length of time। তারপরে বলছে কি, afterwards a courageous man, সাহসান্বিত লোক। আমরা এখন বেশি করে বলি, অন্বিত না হলেও বলি, মানে সাহস যোগ হয়েছে যে লোকের সাথে। এখন সিম্পলি আপনি সাহসী বলতে পারেন। আমি বলছি বাক্য মানে শুধু শব্দ নয়, বাক্য মানে বাক্যের গঠন, বাক্যের আকরণটাকে যদি উল্টা, তাহলে ব্যাকরণ বোঝা যায়। তাহলে বোঝা যাচ্ছে কি করছে, courageous man having combated with the animal put it to death। বাংলা লিখে থেকে নষ্ট করিলে, মানুষের জীবন নষ্ট করা মানে জিনিসটাকে খুন করা, হত্যা করা না, লেগে নষ্ট করিলে। তারপর from that time the inhabitants of the village have with comfort and engaged themselves in their respective professions। এখন আমরা প্রফেশনাল বাংলা অনুবাদ করি কি পেশা, আগের কালে অনুবাদ করি বৃত্তি। বৃত্তি মানে যেটা আপনি বারবার আওড়ান, বৃত্ত থেকে বৃত্তি এসেছে। আমি আজকে আমরা বন্ধুদের তালাবে বলছিলাম, মাছি শব্দটা কোথা থেকে এসেছে। মাছ আসলে যে জিনিস মোহ করে ছুটে যাবে তাকে মাছি বলে। ধন্যবাদ। আমিও মাছির মধ্যে এসেছিলাম, আপনাদের সুতন্ত্র শুনে দোয়া করবেন। আর কেউ যদি কেউ মন্তব্য করে, এই গরমের মধ্যে আলোচনা না হয় ভালো, এবং অনেক সময় নেওয়ার জন্য আমি পুনশ্চ আপনাদের কাছে মার্জনা ভিক্ষা করছি। অশেষ ধন্যবাদ সলিমুল্লাহ স্যারকে তার বক্তব্যের জন্য। আমরা যেমনটি বলেছিলাম যে আমাদের উপস্থিত যারা এখানে আছেন, অনেক বিশেষজ্ঞ আছেন, ছাত্রও আছেন। ছাত্ররা প্রশ্ন করতে পারেন, আর আমাদের ফ্লোর উন্মুক্ত করা হলো, এখানে যে কেউ মতামত প্রকাশ করতে পারেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রফেসর এমিরিটাস স্যার আজহারুল ইসলাম স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক। স্যারকে কিছু মতামত প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি প্রফেসর সলিমুল্লাহ খানের নাম আগে শুনেছি, এরপরেও দেখেছি লেখা। আজকে প্রথম দেখা হলো উচ্চশিক্ষায় বাংলা প্রবর্তনের সমস্যা। তার মানে আপনি যেভাবে ডিফাইন করলাম